সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সোহেলকে অনুরোধ করব, সোহেল আমাদের যদি একটু কনফার্ম করে যে আমাদের ফেসবুক লাইভটা সঠিকভাবে যাচ্ছে কিনা। হ্যাঁ গৌরব, এটা অলরেডি নোটিফিকেশন চলে আসছে, আমাদের গ্রুপে এটা হচ্ছে। ধন্যবাদ। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স পিডিপি এর প্রথম প্র্যাকটিস সেশনে। প্রথম প্র্যাকটিস সেশনে আমাদের আজকের যে আমাদের আলোচনার বিষয় বা আমাদের প্র্যাকটিস সেশনের যেটি বিষয়ে আমরা ঠিক করেছি সেটা হচ্ছে ক্রিয়েটিং স্ট্যান্ডার্ড কন্টেন্ট ফর প্রিন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ফলোইং ব্র্যান্ড গাইডলাইন। এবং আমাদের আজকের সেশন ফ্যাসিলিটেটর হিসেবে আছেন মাহজাবিন খান। মাহজাবিন খান প্রায় 1 দশক ধরে ডেভেলপমেন্ট এই সেক্টরে আছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন ইন্টারন্যাশনাল মিজ এন্ড ওয়েজ ইমপ্রুভমেন্ট সেন্টার CIMMYT তে কমিউনিকেশন কোঅর্ডিনেটর হিসেবে। এবং এর আগে অর্থাৎ CIMMYT তে যোগদানের আগে মাহজাবিন খান এর আগে কাজ করেছেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ, ADD ইন্টারন্যাশনাল ফুড সিকিউরিটি নেটওয়ার্ক এবং জেমস ফ্রিগ্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ সহ অন্যান্য দেশি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়। মাহজাবিন খান, আপনাকে স্বাগত। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ গৌরব। আমাকে কি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। এবং আমি আমাদের সেশনে আজকে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা অনুগ্রহ করে আপনাদের ভিডিওটা অন করবেন। এবং যেহেতু আমরা এটাকে প্র্যাকটিস সেশন বলছি, গতানুগতিক ধারা, এটা কোনো ডিসকাশন অথবা টক শো না, তো আমরা আমাদের প্রশ্নগুলো করব যে কোনো সময়। হচ্ছে যে এখানে হ্যান্ড রাইজ, জুমে যেহেতু আমরা করছি এখানে হ্যান্ড রাইজের অপশন আছে, কাইন্ডলি আপনারা হ্যান্ড রাইজ করে আপনারা প্রশ্ন করবেন এবং হচ্ছে যে আমাদের ডিসকাশনে পার্টিসিপেট করবেন। এর বাইরেও কেউ যদি কমেন্টে প্রশ্ন করতে চান কিংবা ফেসবুক লাইভে আমাদের যারা দেখছেন তারাও ফেসবুকে যে কমেন্ট গুলো করলে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। মাহজাবিন, আজকের মূল সেশনে ঢোকার আগে আমি আপনার কাছে 5 মিনিট সময় চাইবো। আমি সোহেল রানাকে অনুরোধ করব, সোহেল পিডিপির আজকে যেহেতু আমাদের প্রথম সেশন, আপনি যদি ছোট্ট করে আমাদের বলেন যে পিডিপি আসলে কি বা এই ধরনের সেশন আয়োজনের উদ্দেশ্যই বা কি, সেই সম্বন্ধে আমাদের সংক্ষেপে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ। থ্যাংক ইউ গৌরব। সো ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন। তো থ্যাংক ইউ গৌরব। আমরা যেটা করেছিলাম যে আসলে এটার উদ্দেশ্য বেসিক্যালি নলেজ শেয়ারিং এবং দ্য কমিউনিটি। সোহেল, আমি থামাচ্ছি, সরি, আমরা এখন আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও দেখা যাচ্ছে না এখনো? সরি, আমরা এখন আপনার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা সরি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। বেসিক্যালি আমাদের এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য ছিল যে জাস্ট নলেজ শেয়ারিং এবং আমাদের যে এই ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড কিছু কাজ করা। তো এই ক্ষেত্রে আসলে আমরা গত 6 মাস ধরে স্মল স্কেলে কিছু চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা জাস্ট এই প্ল্যাটফর্মটা ফর্ম করেছি এবং যেটার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে যে নলেজ শেয়ারিং এন্ড অ্যাডভোকেট ফর দ্য ডেভেলপমেন্ট প্র্যাকটিস, পলিসিস এন্ড দ্য প্রোগ্রামস। এবং আমাদের 3টা বেসিক্যালি স্পেসিফিক অবজেক্টিভস নিয়ে আমরা এটাকে ফর্ম করেছি। সেটা ফার্স্ট অফ অল দ্য অ্যাগ্রিগেট দ্য নলেজ ডিসেমিনেশন, সেকেন্ড দ্য বিল্ডিং দ্য ক্যাপাসিটি ফর দ্য ডেভেলপমেন্ট অ্যাকশনস, and third one is for the advocate for the development practice, policies, strategies and the programs. That means the all things related to the development sector actually, যেখানে আমাদের আসলে মোস্ট অফ দেম আছে কাজের ক্ষেত্র যেখানে। সো ইনিশিয়ালি আমরা যেটা প্ল্যান করেছি যেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আমরা মাসে একটা করে সেশন করব এই রিলেটেড, যেমন আজকে যেটা হচ্ছে মোর ডেভেলপমেন্ট রিলেটেড, মোর প্র্যাকটিক্যাল কাজ রিলেটেড, আমরা মাসে একটা করে সেশন করার চেষ্টা করব। সো পটেনশিয়াল অডিয়েন্স আমরা কাদেরকে টার্গেট করছি? টার্গেট অডিয়েন্স মোর অন দ্য ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স, স্টুডেন্টস, এক্সপার্টস এন্ড দ্য রিলেভেন্ট পার্টিস। এন্ড দ্য এক্সপেক্টেড আউটকাম, আমরা এখান থেকে যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে যে এটা আমরা একটা নলেজ শেয়ারিং এর মাধ্যমে সবার একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে এবং আমরা এই প্ল্যাটফর্মের থ্রুতে আমরা কিছু ট্রেনিং এবং কোর্সেস অফার করতে চাই। এবং আমরা রিসোর্স পার্সনের ক্ষেত্রে আমরা মোর অন দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আমরা ওয়াইডার রেঞ্জ অফ প্র্যাকটিস থেকে আমরা এদেরকে চুজ করার চেষ্টা করবো, যেটা যার অ্যাকচুয়ালি বোথ একাডেমিক এন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ওই এক্স্যাক্টলি
সাবজেক্ট ম্যাটারের উপরে। সো এইভাবে আমরা আমাদের রিসোর্স পার্সন সিলেক্ট করব আপনাদের সবার মানে সুবিধার জন্য অ্যাকচুয়ালি, যাতে সে ভালো মতো সেশনটাকে ভালো মতো কন্ডাক্ট করতে পারে এবং আমাদের সবার জন্য সেটা কাজে লাগে। সো আই থিঙ্ক এইটাই হচ্ছে আমাদের গোলস, অবজেক্টিভস এবং বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য পিডিপি। সো ওভার টু গৌরব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। পিডিপির আজকে এই সেশনে এই মুহূর্তে যারা জুমে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিছুক্ষণের ভেতরে আমরা জুমে একটি লিংক দিয়ে দিব, যেটা আমরাকে বলছি পিডিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফর্ম। তো এটি ফার্স্ট অফ অল টোটালি ফ্রি অফ কস্ট, এবং এখানে আমরা আপনাদের প্রত্যেককে রেজিস্টার করার এর জন্য অনুরোধ করবো, কারণ আমরা একটা ডাটাবেস তৈরি করার চেষ্টা করছি, এবং এই ডাটাবেসে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং বাকি তথ্যগুলো থাকলে পিডিপি থেকে আমরা নিয়মিত যে ইমেল গুলো আমরা লেনদেন করব সেটা হচ্ছে যে আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং এর বাহিরে আমরা একটি অনলাইন লাইব্রেরি করার প্রচেষ্টা নিয়েছি, যে অনলাইন লাইব্রেরিতে ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড বিভিন্ন রিসোর্সেস থাকবে, তো সেগুলো আপনারা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এবং যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত আছেন, ফেসবুকের প্রতিটা পোস্টেই আমাদের জুম লিংকে সে লিংক দেওয়া আছে, আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। কাইন্ডলি আপনারা যদি জুমে আমাদের সাথে কানেক্টেড হন, তো আমরা এই সেশনটাকে ইন্টারঅ্যাক্টিভ একটা প্র্যাকটিস সেশনের মতো করতে চাচ্ছি। তো আমি আর কথা না বাড়িয়ে আমি মাহাজেবিনের কাছে যাব। আর এর আগে জাস্ট শুরুতে বলে নিই, সেটা হচ্ছে মাহাজেবিনের একটা ছোট্ট পরিচিতি আমি এর আগে দিলাম, কিন্তু এটার সাথেও আজকে যে আপনারা প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটার সম্পূর্ণ ব্র্যান্ডিং, লোগো এবং আদার্স ব্র্যান্ডিং রিলেটেড যা যা কাজ আছে সেটা পুরোটি মাহাজেবিন একা হাতে করেছেন। তো মাহাজেবিন, আপনাকে অনেক ধন্যবাদ। ইটস ওভার টু ইউ। থ্যাংক ইউ গৌরব, এত সুন্দর ইন্ট্রোর জন্য আর কি। আমি তো বেশ ভালোই ব্র্যান্ডিং করতেছি, মানে আমি জামা কাপড়ও ম্যাচ করে আসছি দেখতেছি। আমি লক্ষ্য করেছি, খেয়াল করি না এটা। যাই হোক, আমি আমার স্ক্রিন শেয়ার করি। আমার ইন্ট্রোডাকশন তো হয়ে গেছে, সো নতুন করে কিছু বলা নাই। তবে অনেকে আছে যারা মানে আমাদের ছোট সিনিয়র জুনিয়র অনেক পার্টিসিপেন্ট আর কি। মোস্ট অফ দেম মনে হয় জাহাঙ্গীরনগর, তাই না মনে হচ্ছে আর কি। এটা ভালো একদিক দিয়ে। আমি খুবই খুশি যে বছরের প্রথম সেশনটা আমাকে দিয়ে শুরু হচ্ছে। মাহাজেবিন স্ক্রিনটা শেয়ার করতে করতে আমি দুটো রিকোয়েস্ট করব। যারা আমরা এই মুহূর্তে জুমে আছি বা পরে আমরা জয়েন করব, আমরা যে কোনো সময় কোনো রকমের দ্বিধা না করে আমরা যদি হ্যান্ড রেইজ করি, আমার মনে হয় মাহাজেবিন আমরা সেশনের মাঝেও যে কোনো প্রশ্ন নিতে পারি, তাই কি? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তো আমরা যারা এই মুহূর্তে জুমে যুক্ত আছি তারা যে কোনো সময় হ্যান্ড রেইজ করে আমরা অথবা আমাকে নোটিফাই করলে আমরা সরাসরি মাহাজেবিনকে প্রশ্ন করতে পারবো, এটি একটা অনুরোধ। এবং হচ্ছে যে ফেসবুকে আমরা যার যার প্রোফাইল থেকে যদি আমরা আমাদের এই সেশনটা শেয়ার করে দেই, আমাদের পিডিপি ফেসবুক পেজে এটার লিংক অলরেডি দেয়া আছে, তো শেয়ার করলে আমরা তাদের বাকি কলিগস এবং ফ্রেন্ডসরাও আমাদের সেশনে জয়েন করতে পারবে। থ্যাংক ইউ মাহাজেবিন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট যারা আছেন, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সেশনটা আসলে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আর কি। এটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া ইউজ করি আর কি। প্রিন্ট মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়া আর কি, সোশ্যাল মিডিয়া ইউজ করি। আমাদের প্রচুর পোস্ট, তারপরে ইনফোগ্রাফিক এগুলো তৈরি করতে হয়। সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য একসাথে একরকম করি, আবার আমাদের বিভিন্ন রকম মিটিং, ডোনার মিটিং, ডোনার রিপোর্টিং এর জন্য করতে হয়। সো ওই ক্ষেত্রে একটা লুক্রেটিভ, ভিজুয়ালি অ্যাট্রাকটিভ একটা কন্টেন্ট খুব জরুরি হয়ে পড়ে বেশিরভাগ সময়তে। এটা যে শুধু কমসের জন্য তা না, যারা রিসার্চে কাজ করে, যারা মিলে কাজ করে, এমএনইতে কাজ করে, তাদের জন্য অনেক সময় লাগে। তো যারা কিনা এখনো এই সেক্টরে ঢুকেন নাই বা সামনে ঢুকবেন, তাদের জন্য বলে রাখি যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে আলাপ করছি আর কি, কারণ আমাদের প্রয়োজনগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আলাপ করছি। তো এটা আসলে আমার আজকের সেশনটা আসলে আগের একটা সেশনের কন্টিনিউশন। সরি, মানে তখন ওই সেশনগুলো ছিল অনেক লিমিটেড গ্রুপের মধ্যে, তখন আমি ব্র্যান্ডিং এর বেসিক, কমিউনিকেশনের বেসিক এগুলো নিয়ে আলাপ করেছি। তো আজকে সেশনটা বেসিক্যালি হবে হচ্ছে একদমই প্র্যাকটিক্যাল সেশন। প্র্যাকটিক্যাল বলতে আমি করে দেখাবো যে একটা কন্টেন্ট ইজিলি কিভাবে
খুবই অ্যাট্রাকটিভ ওয়েতে, খুবই ভিজুয়ালি দেখতে ভালো হয়, এরকম ভাবে কিভাবে আমরা তৈরি করতে পারি। এটা যে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে তাদের জন্য লাগবে এমন না, যে কোনো মানে আমরা এখন অনলাইনে অনেক বিজনেস করে অনেকে বিভিন্ন রকমের, ওগুলোর জন্য অনেক সময় লাগে যে খুব সুন্দর করে একটা পোস্ট দিলে ওইটার হিট বাড়ে বা সেলস বাড়ে। হ্যাঁ, এটা মানে এটা খুবই বেসিক আর কি, কর্পোরেটে যারা কাজ করে তারা ভালো বোঝে আর কি। তো এটা এখনকার দিনে আর কি কর্পোরেটের মধ্যে না, এখানে সব ক্ষেত্রে আর কি সবাই দেখতে চায় একটা সুন্দর জিনিস, সুন্দর প্রোডাক্ট। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ভালো অ্যাড দেখলে পারে আমরা খুব হয় মানে কি বলে আগ্রহী হয়ে ওই যে প্রোডাক্টটা দেখি, কিনতে চাই বা পড়তে চাই। হ্যাঁ, বইয়ের কাভারটা সুন্দর হলে ওই বইটার প্রতি আকৃষ্ট হয়ে, কাভারটা ভালো না হলে বইটা উল্টায় দেখি না। তো এটা একটা বেসিক মেন্টালিটি আর কি। তো ওই জায়গা থেকে আসলে আমাদের সেক্টরটাও মানে খুব বেশি যে আলাদা তা না, এখানে খুবই জরুরি হয়ে পড়েছে এখন মানে কন্টেন্ট ক্রিয়েশন, ভিজুয়ালি অ্যাট্রাকটিভ কন্টেন্ট ক্রিয়েশন আর কি। তো সেই কাজগুলোই বেসিক্যালি আমি করি আর কি। খুব ভালো পারি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আসলে অ্যানথ্রোপোলজিতে এরকম কোনো কোর্স বা ট্রেনিং হয়নি। তো এটা হচ্ছে থেকে শেখা আর কি। তবে অ্যানথ্রোপোলজির নলেজ যেগুলো, ওগুলো অনেক কাজে লাগে আর কি, কারণ থিওরিটিক্যাল নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ওই জিনিসগুলো হেল্প করে। আর গৌরবাগে বলে দিয়েছে আমি কাজ করছি সিমিটে। সিমিট হচ্ছে ইন্টারন্যাশনাল মেজ এন্ড উইট ইমপ্রুভমেন্ট সেন্টার। এটা হচ্ছে CGIAR ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্রুপ, কনসোর্শিয়ামের মতো। এরা এগ্রিকালচারের সবচেয়ে বড় মানে রিসার্চ হাব আর কি, ওইটার মেম্বার। এর মধ্যে আছে ইডি, সিমিট, ওয়ার্ল্ড ফিশ, এরকম আরো অন্যান্য অর্গানাইজেশন। তো এই আর কি, আমি সামনে আগাই। হ্যাঁ, ব্র্যান্ডিং নিয়ে ডিসকাস করতে গেলে প্রথমে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আসলে ব্র্যান্ডিং এর পলিটিক্স এগুলা নিয়ে আমি ডিসকাস করব না, কারণ হচ্ছে এটা আরো থিওরিটিক্যাল ডিসকাশন। এখানে অনেক অনেক বিষয় চলে আসবে, ব্র্যান্ডিং পলিটিক্স, ব্র্যান্ড কেন জরুরি, ব্র্যান্ড প্রমোশন কেন জরুরি আর কি, প্রমোশন কিসের জন্য করি আমরা। হ্যাঁ, কনজিউমারিজম কে কোন দিকে নিয়ে যায়, এই ধরনের বিভিন্ন আলাপ আসে। তো কিন্তু ব্র্যান্ডিং কি, এটা নিয়ে আমি ডিসকাস করতে চাই। প্রথমে বলিনি, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুব বেসিক হচ্ছে কয়টা জিনিস, চারটা। সেটা হচ্ছে নাম, আইডেন্টিটি, কালার, টাইপোগ্রাফি। মানে আমি একটা ব্র্যান্ড তৈরি করব, হ্যাঁ, এখানে এই চারটা জিনিস খুব জরুরি। সাপোজ আমার একটা বিজনেস আছে, আমার একটা প্ল্যাটফর্ম আছে, ওটার আমি ব্র্যান্ডিং করব। তো ওই দিক থেকে যদি দেখি, আমি আজকে আমাদের গ্রুপ, আমাদের যে প্ল্যাটফর্মটা, সেটার এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাচ্ছি আর কি। নেমিং, ধরেন আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার। হ্যাঁ, এখানে আমাদের খুব রিসার্চ করতে হচ্ছে যে নামটা কত প্রিসাইজ হতে পারে, কত অ্যাট্রাকটিভ হতে পারে। হ্যাঁ, আবার শর্টকাট হতে হবে, শর্ট হতে হবে, কারণ বড় নাম মানুষ মনে রাখতে পারে না, বা ওটা কি বলবো অ্যাট্রাকটিভ হয় না আর কি। হ্যাঁ, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে লোগো। লোগো খুব সিম্পল হওয়া ভালো আর কি। লোগোকেই আমরা বলি আইডেন্টিটি। লোগোর মধ্যে কালার, লোগোর মধ্যে নাম, এই সব কিছু মিলায় লোগো হয়। তো লোগোটাকে আসলে অ্যাট্রাকটিভ করা এই জন্য জরুরি যে লোগো যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলেও কনজিউমার অনেক সময় অ্যাট্রাক্টেড হয় না। সো আমরা যেসব অর্গানাইজেশনে কাজ করি, সেগুলো লোগো তো তৈরি করা বা এগুলোর জন্য তো আসলে আমাদের কোনো সুযোগ থাকে না। এমনি ইন জেনারেল আমি মানে লোগো তৈরির ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখা জরুরি সেটা বলছি আর কি। তোর ট্রাই করা উচিত লোগো যেন অনেক কালারের না হয়, মানে লোগোর মধ্যে ডিফারেন্ট কালার, খুব কালার ডাইভার্সিটি, অনেক শেড, এগুলো না থাকা। কারণ হচ্ছে তাহলে ওটা ডিস্ট্রাক্ট করে এবং লোগোর যে ভেরিয়েশন ওইটা আনা যায় না। যেমন 1 কালার 2 কালারের লোগোটা অনেক বেশি লোগো হিসেবে অনেক বেশি অ্যাকসেপ্টেড আর কি, বা স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয়। তো আমাদের লোগোটা যেটা, সেটা হচ্ছে এটা, এই ফার্স্টটা যেটা, এটা হচ্ছে বেসিক লোগো। আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে গ্রিন হওয়ার কারণে লোগোটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বেসিক লোগো, উপরেরটা মানে আইডেন্টিটি। আমার কথা যদি বুঝতে বা কানেক্ট করতে সমস্যা হয়, প্লিজ একটু ইন্টারাপ্ট করতে হবে, কারণ অনলাইনে প্রেজেন্টেশনে এটা একটা প্রবলেম যে আই কন্ট্যাক্ট করা যায় না। আমার অডিয়েন্স আমার কথা বুঝছে কিনা বা ইন্টারাক্ট করতে পারছে কিনা, এটা বোঝা খুব কঠিন। এই প্রথমটা হচ্ছে আমাদের বেসিক লোগো, আর দ্বিতীয়টা হচ্ছে হোয়াইট লোগো, যেটা কিনা সব মানে আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো লোগোরই
যে কোনো লোগোরই দুটো ফন্ট থাকে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে তিনটা ফন্ট থাকে বেসিক আর কি, একটা কালার, একটা হোয়াইট, একটা ব্ল্যাক। মানে ধরেন আপনি যদি কালার ব্যাকগ্রাউন্ড ধরেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি বসাতে চান কোনো লোগো, এই লোগোটা, তাহলে আপনারা দেখছেন যে এই লোগোটা মনেই হচ্ছে না যে লোগো, এই যে চার কোণা যে একটা বক্স, এটা কিন্তু আমাদের লোগো। এই কারণে আমাদের হোয়াইট আর একটা লোগো লাগে, যেটা কিনা এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসানোর জন্য। এই যে হোয়াইট যেটা দেখছেন, এটা আমাদের হোয়াইট লোগো। হ্যাঁ, এটা আমরা যখন আমাদের ডিপ ব্যাকগ্রাউন্ড হবে, যখন আমাদের সেম কালারের ব্যাকগ্রাউন্ড হবে, তখন আমরা এই হোয়াইট লোগোটা ইউজ করব। আর যদি ফুল ব্ল্যাক হয় আমাদের ব্যাকগ্রাউন্ড, যেখানে আমরা লোগোটা বসাবো, সেখানে আমরা এই হোয়াইটটা ব্যবহার করতে পারি। আবার হোয়াইট হইলে পারে তখন এটা ব্যবহার করতে পারি আর কি, মানে লোগোর ভ্যারিয়েশন গুলো আমরা এইভাবে ব্যবহার করি। তো লোগোর ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালার এবং টাইপোগ্রাফি। কালার বলতে আমাদের বেসিক কালার আমরা ঠিক করেছি হচ্ছে based on our discussion that এটা হচ্ছে গ্রিন আর ইয়েলো। এগুলো প্রত্যেকটা কিন্তু রেঞ্জ আছে, ভ্যালু আছে, মানে আমি ইচ্ছা করে আন্দাজে একটা এই কাছাকাছি কালারের শেড নিয়ে নিতে পারবো না, প্রত্যেকটা কালারের একটা ভ্যালু আছে। হ্যাঁ, এই ভ্যালুটা দিয়ে অ্যাকুরেট কালার সিলেক্ট করতে হয়। তো আমাদের এই দুটো কালারেরও ভ্যালু আছে। হ্যাঁ, আর আমরা সিলেক্ট করেছি আমাদের টাইপোগ্রাফি, মানে হচ্ছে আমাদের ফন্ট হবে হচ্ছে সেঞ্চুরি গথিক আর এরিয়াল। সেঞ্চুরি গথিক যদি কোনো কম্পিউটারে না থাকে তখন আমরা এরিয়াল ইউজ করতে পারি। হ্যাঁ, এই টাইপোগ্রাফি বা এগুলোর অর্থ হচ্ছে কি যে আমাদের যে কন্টেন্ট গুলো আমরা প্রডিউস করব, সেগুলো আমরা এই ফন্ট গুলো, এই কালার গুলো মেনটেন করে ইউজ করব। এখানে প্রশ্ন আসতে পারে কেন আমাদের মেনটেন করে ইউজ করতে হবে। এটার কারণ হচ্ছে যে এইভাবেই ব্র্যান্ড ক্রিয়েট হয়। আমি যে কোনো কালার, যে কোনো ইউজ করলে আমার ব্র্যান্ড ক্রিয়েট হবে না। কারণ আমি খুব সিম্পল আড়ং এর এক্সাম্পল দিই। আড়ং এর নাম দেখলে, আড়ং এর ফন্টটা দেখলে আমরা কিন্তু চিনে ফেলি যেটা আড়ং, সেটা যে কোনো জায়গায় থাকলে আমি বুঝতে পারবো। টয়োটারও একটা ফন্ট আছে, টয়োটা কিন্তু কখনো ইচ্ছে করলো এরিয়াল, কখনো ইচ্ছে করলো টাইমস রোমান, কখনো ইচ্ছে করলো অন্য একটা ফন্ট ইউজ করে টয়োটা লেখে না। ওদের মানে ফর্মাল জিনিসগুলো বা লোগো গুলো বা ট্যাগ লাইন গুলো, হ্যাঁ, ওদের আলাদা একটা ফন্ট আছে, ওটা ওর আইডেন্টিটি, ওটা ওর ব্র্যান্ড। হ্যাঁ, একটা ব্র্যান্ড ক্রিয়েট হওয়ার জন্য কিছু স্পেসিফিক জিনিস থাকে যেগুলো কিনা একদমই নির্ধারিত, ওর বাইরে যেতে পারবে না, এভাবে ব্র্যান্ড ক্রিয়েট হয়। হ্যাঁ, যখন খুশি তখন আমি এক সময় এরিয়াল ইউজ করলাম, আর সময় টাইমস রোমান ইউজ করলাম, আর সময় গথিক ইউজ করলাম। এভাবে আমরা আমাদের ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারবো না। বা কালারের ক্ষেত্রে যদি ডিফারেন্ট কালার ইউজ করি এক এক সময় এক এক রকম, তাহলে ইউজ করতে পারবো না। প্রত্যেকটা অর্গানাইজেশন এরকম থাকে। এমনকি প্রেজেন্টেশনের টেমপ্লেট থাকে, যেমন আমি চেষ্টা করব যে আমার প্রেজেন্টেশনের যে টেমপ্লেটটা, ওইটা হয়তো বা অন্যরা ইউজ করতে পারবে পিডিপির টেমপ্লেট হিসেবে, প্রেজেন্টেশনের টেমপ্লেট, এটাও ব্র্যান্ডিং এর অংশ। হ্যাঁ, তো ব্র্যান্ড গাইডলাইন নিয়ে আমি এর আগেও কথা বলেছি। প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা ব্র্যান্ড গাইডলাইন থাকে। হ্যাঁ, সেটার উদ্দেশ্য থাকে যে কি বলছে, ট্যাগলাইন থাকে। হ্যাঁ, ট্যাগলাইন বলতে কি, যেমন হচ্ছে প্রথম আলোর ট্যাগলাইন, প্রচারের প্রসার। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ট্যাগলাইন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনেরও আছে। হ্যাঁ, আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, তো ওগুলোর একটা গোল আছে। হ্যাঁ, কেন এটা নাম এটা করা হয়েছে, ব্র্যান্ডিং এই লোগোর সাথে, কালারের সাথে, তাদের লক্ষ্য উদ্দেশ্য, এইম কি চেঞ্জ তারা আনতে চায়, এটার বিভিন্ন রকমের কানেকশন থাকে। তো ব্র্যান্ড গাইডলাইন আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে আছে, ওগুলো দেখলে পরে আপনারা একটা রিলেট করতে পারবেন। এখন আমাদের এবারের সেশনের, হ্যাঁ মাহজাবিন, সরি আপনি একটু আগের স্লাইডে যদি যান, আমি যদি বলছি যে মাহজাবিন এখানে যে এটা দেখালো, এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। তো আমি এই লিঙ্ক গুলো যদি আপনারা পেতে চান, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা একটা অনলাইন লাইব্রেরি করব, এবং সেই লাইব্রেরিতে এই বিষয় এটা আপলোডেড থাকবে, এই স্লাইড গুলো। তো কাইন্ডলি আপনারা যদি কেউ এটার রিসোর্স এবং এই রিলেটেড আরো রিসোর্স যদি আপনারা অ্যাক্সেস করতে চান, আমি অলরেডি চ্যাটে আমাদের একটি মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কটা যদি আপনারা কাইন্ডলি ফিল আপ করেন, তাহলে আপনারা এই রিসোর্স, এই স্লাইড সহ অন্যান্য যেগুলো আমরা রিসোর্স গুলো আপলোড করবো, সেগুলো আপনি সবাই অ্যাক্সেস করতে পারবেন। এবং দিচ্ছি পরের টপিকে যাওয়ার আগে আমি চাইবো যে আমরা যারা এই মুহূর্তে সেশনে আছি, আমরা প্রায় 13 জন আছি এবং ফেসবুকে আরো অনেকে দেখছেন। তো আমাদের দিতির কাছে কোনো প্রশ্ন আছে কিনা পরবর্তী টপিকে যাওয়ার আগে?
আচ্ছা, কারো প্রশ্ন যদি কোনো বলতে প্রশ্ন থাকে প্রশ্ন বা বলতে কোনো কনসার্ন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের মানে সবাই অ্যানথ্রোপোলজি বা ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড মানুষ আর কি, সবার একটা ওরিয়েন্টেশন আছে, কিন্তু তারপরও এই সেক্টরে মানে ব্র্যান্ডিং, কমিউনিকেশন, মিডিয়া একটু লেস, মানে কি বলবো, অনেক বেশি পরিচিত না আর কি। মানে এটা অনেক বেশি কর্পোরেটের কালচার হিসেবে আমরা ধরি, যে ব্র্যান্ড, তারপরে হচ্ছে মিডিয়া এঙ্গেজমেন্ট, তারপর এই ধরনের জিনিসগুলা। তো ওই ক্ষেত্রে কারো কোনো কনসার্ন আছে কিনা যে এটা আমরা কিভাবে কানেক্ট করছি বা কেন করি, বা ডেভেলপমেন্ট সেক্টরে কেন জরুরি এটা, হ্যাঁ, এই রিলেটেড যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমি এটা উত্তর দিতে পারি, বা আরো অনেকে আছে উত্তর দেওয়ার জন্য, যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কি এটা নিয়ে। মাহজাবিন, আমি মানে অন্যরা হয়তো নিশ্চয়ই প্রশ্ন করবে, প্রথম প্রশ্নের সুযোগ আমিই নেই। আপনি যেটা বললেন, যেটা হচ্ছে আপনি অ্যানথ্রোপোলজি থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছেন, বিভিন্ন সেক্টরে ছিলেন, এবং আমি ব্যক্তিগতভাবে জানি হচ্ছে যে আপনি এমপিএইচও সম্পন্ন করেছেন। তো এত কিছুর ভেতর দিয়ে আছে যে মানে শেষ পর্যন্ত আপনি সম্ভবত নিজেকে একজন কমিউনিকেশন এবং ব্র্যান্ড স্পেশালিস্ট হিসেবে পরিচয় দিতে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই সেক্টরটা আসলে কেন, বা অ্যানথ্রোপোলজিস্ট আপনি বলেন যে অ্যানথ্রোপোলজি মাঝে মাঝে আপনাকে হেল্প করে, যদি এই ডটগুলি একটু জোড়া দিয়ে দেন, মানে কিভাবে হেল্প করে বা কেন আপনি এই সেক্টরে কিভাবে আসছেন? আচ্ছা, সেটা হচ্ছে আমার জানার মধ্যে আমি একমাত্র মনে হয় যে কিনা আরো থাকতে পারে, যে কিনা ডেভেলপমেন্ট সেক্টরে মানে জাহাঙ্গীরনগর অ্যানথ্রোপোলজি থেকে বের হয়ে ডেভেলপমেন্ট সেক্টরে কম ইয়েতে ডিপার্টমেন্টে কাজ করছে আর কি। তো একদম পিওর কমসে আর কি, কারণ এটা আসলে বেসিক্যালি ডমিনেটেড বাই জার্নালিজম অ্যান্ড English graduate and যোগসূত্রতা আছে, প্লাস ইংলিশ লিটারেচারের অনেক যোগসূত্রতা আছে, কারণ এখানে প্রচুর লেখালেখি করা লাগে, কন্টেন্ট মানে রিটেন কন্টেন্ট ক্রিয়েট করা লাগে। কিন্তু আমার এটাতে আসার হচ্ছে আগ্রহ, কারণ হচ্ছে এখানে এটা একটু ক্রিয়েটিভ, একটু স্কোপ আছে, মানে গতানুগতিক কাজের বাইরে অনেক কিছু করার সুযোগ থাকে। যেমন মানে আমি প্রথমে শুরু করেছিলাম রিসার্চ, তারপরে এমএনই এগুলো দিয়ে, কিন্তু পরে যেটা দেখলাম যে আমার পোস্ট যে এগুলো আসার পরে যে পোস্ট প্রেজেন্টেশন আর কি, মানে আমরা তো কমসের লোকরা সবার কাজ নিয়ে তারপরে হচ্ছে ফাইনাল মানে ডিসেমিনেশনের কাজের আগে আমাদের কাজ, তো ওই কাজটাতে আমি বেশি ইন্টারেস্ট ফিল করি আর কি। মানে ওইখানে বিভিন্ন রকমের জিনিসপত্র করা, ক্রিয়েটিভিটি দেখানো আর কি, একটা ওয়ান পেজের অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা, একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে প্রেজেন্ট করা, একটা ভিডিও তৈরি করা, হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটি বাড়ানো, এই জিনিসগুলোতে আমার কাছে মনে হচ্ছে আমি বেশি মানে ক্রিয়েটিভ, বা আমার ব্রেন বেশি কাজ করতে পারছে আর কি। তো ওই জায়গা থেকে আস্তে 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 এইদিকে চলে এসেছি। মানে আমি যে চেয়েছি আসতে এমন না, মানে ক্যারিয়ার ওইভাবে আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, আমি এমপিএইচ করেছি, এমনকি আমি একটা ডিপ্লোমাও করেছি শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে, ইয়েতে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। ওইটা আমাকে অনেক বেশি হেল্প করছে। মানে আমি সত্যিকার অর্থে খুবই থ্যাঙ্কফুল যে একটা মানে ছোট্ট একটা কোর্স যে একটা মানুষকে কিভাবে হেল্প করতে পারে, ওখান থেকে আমি অনেক কিছু শিখছি। একটা ভিডিও তৈরি করা থেকে শুরু করে অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করা আর কি, ফটোশপে কাজ করা, বিভিন্ন জিনিস, মানে এগুলোর অনেক বিষয় আছে, যেমন ভেক্টর, রাস্টার ফাইল, হ্যাঁ, তারপরে লোগোর ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি না। যেমন প্রিন্ট মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোন কন্টেন্টটা প্রিন্ট মিডিয়ার জন্য, কোন কন্টেন্টটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, হ্যাঁ, ডিজিটাল মিডিয়ার জন্য কোনটা প্রিন্ট মিডিয়ার জন্য, এগুলো কিন্তু আলাদা আলাদা, একই জিনিস দুই রকম ভাবে তৈরি করতে হয়। ওই ছোট ছোট জিনিসগুলো আমি শিখছি, এবং ওই সময় আমার খুব আগ্রহ বাড়ছে আর কি, যে এগুলো কিভাবে তৈরি করে, কেন তৈরি করে, হ্যাঁ, আমি করে দেখি, আমি নিজে করব। তখন অ্যাপ্রিসিয়েশন পেয়েছি ওই সময়। অ্যাপ্রিসিয়েশনটা তো অনেক জরুরি। যেমন আমি মিলে কাজ করছি, কিন্তু আমি এই জিনিসগুলোতে কাজ করার কারণে এডিডিতে আমি ছিলাম মনিটরিং ডিপার্টমেন্টে।
তো তখন আমার হেডকোয়ার্টার থেকে একটা টিম আসলো যে তারা ওখানে কোনো কমিউনিকেশনের মানুষ ছিল না, তো কমিউনিকেশনের উপর ট্রেনিং দিবে। ওই ট্রেনিং থেকে তারা সিলেক্ট করবে কমিউনিকেশন চ্যাম্পিয়ন আর কি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক করবে বাংলাদেশ মিশনের জন্য। তো 3 দিনের ওয়ার্কশপ শেষে আমাদের প্রত্যেককে একটা কন্টেন্ট ডেভেলপ করতে হবে, একটা 1 পেজের আর কি। তো যারটা বেশি অ্যাট্রাকটিভ হবে সে তখন এক্সপ্লেন করবে সে কিভাবে করলো এবং এটা করতে তার কেমন ভালো লেগেছে। তো ওইটা আমি করলাম, করার পরে আমারটা আমি সবার আগে করে ফেললাম এবং আমারটা সবচেয়ে সুন্দর হলো এবং আমাকে তারা ঠিক করলো যে আমি হব কমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিশনের জন্য। তো ওইটা অনেক আমাকে মানে খুবই অনুপ্রেরণা দিয়েছে যে আমার তো আসলে তার মানে কমসে কাজ করার সুযোগ আছে আর কি, বা কমিউনিকেশন যারা কাজ করতো তাদের কাজ আমার ভালো লাগতো আর কি। তো ওইভাবে আস্তে 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 চলে আসতাম আর কি, মানে একবারে যে শিফট হয়েছি বা ওইটাই যে উদ্দেশ্য ছিল এমন না, আমি আস্তে আস্তে শিফট হয়েছি। তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, এমপিএইচ করার সময় এমপিএইচ এর একটা কোর্স ছিল হচ্ছে পাবলিক হেলথ ইনফরমেশন এডুকেশন ইনফরমেশন কমিউনিকেশন। হ্যাঁ, ওই কোর্সটাতে আমি হাইয়েস্ট স্কোর পেয়েছিলাম আর কি। তো এই ছোট ছোট জিনিসগুলো থেকে আমি বুঝতে পেরেছি যে আমার আসলে জায়গাটা কোথায়, এই সেক্টরেই কাজ করব, এই সেক্টরে কাজ করলে আমার কোন জায়গাটাতে আমি ফিট হব, ওই জিনিসগুলা একটু একটু করে মানে টের পেয়েছে আর কি। সো এভাবে আসা আর কি, আর কিছুই না। মানে সবারই মনে হয় এরকম মোরালেস এরকম স্পেশালাইজেশন হয় এভাবে একটু একটু করে, যে নিজের আমি কোথায় ফিট এটা বুঝতে পারা আর কি। থ্যাংক ইউ মাধবী। Thank you. আমরা অলরেডি হাফ অ্যান আওয়ার আমাদের চলে গেছে, আমরা আর 1 ঘন্টা সময় আছে, তো আমরা আগাই। হ্যাঁ, আমরা আগাই। আমরা আগানোর ক্ষেত্রে আমি আজকে একটা সিম্পল ইনফোগ্রাফিক করে দেখাবো। হ্যাঁ, ইনফোগ্রাফিক মানে কি, ইনফোগ্রাফিক বলতে কি বুঝি আমরা সেটা আমি এক্সপ্লেন করছি। যে একটা ইনফরমেশন শিট আর কি, একটু ভিজুয়ালি আইকন দিয়ে ছবি দিয়ে মানুষকে ইনফর্ম, ধরেন একটা প্যারাগ্রাফও লিখতে পারি আমরা একটা ইনফরমেশন দেওয়ার জন্য, একটা প্যারাগ্রাফ একটা আর্টিকেল লিখতে পারি। কিন্তু ইনফোগ্রাফিকের কাজ হচ্ছে গ্রাফিক্যালি একটা রিপোর্টকে প্রেজেন্ট করা। হ্যাঁ, এখানে খুব পিকি ওয়ার্ড ইউজ করতে হয়, 5 লাইন থাকে, কোন ওয়ার্ডটা ইউজ করলে মানুষ অ্যাট্রাক্টেড হবে। হ্যাঁ, তারপরে আইকন ইউজ করা, যে আমি ট্রেনিং এর কথা বলছি, আচ্ছা ট্রেনিং এর আইকন ইউজ করি, আইকন মানে যে আমি এখানে যেগুলো ইউজ করেছি। আচ্ছা আমি ফটোগ্রাফির কথা বলছি, একটা আমি ক্যামেরার আইকন ইউজ করি। হ্যাঁ, আমি কি বলবো একটা ইয়ের কথা বলছি, ধরেন একটা এগ্রিকালচারের কথা বলছি, আমি একটা ট্রাক্টর ইউজ করি বা একটা ধান ক্ষেতের আইকন ইউজ করি, এরকম কিছু বিষয় আছে। তারপরে একটা গুড কম্বিনেশন তৈরি করা, যে কালার এবং টেক্সটের মধ্যে, হ্যাঁ আমার লোগো মধ্যে, আমার লোগোর সাথে যেন আমার যে ছবিগুলো ইউজ করছি, যে কালারটা ইউজ করছি সেটার একটা কম্বিনেশন থাকে, একটা গুড হারমোনি থাকে আর কি। মানে টেস্টটাকে একটু ভালোভাবে মানে ইউটিলাইজ করা। যেমন ইচ্ছা করলে এখানে ব্র্যান্ডিং এর গুরুত্ব, ব্র্যান্ড গাইডলাইনের, ইচ্ছা করলে আমি হঠাৎ করে আমার একটা কালার ভালো লাগে, ব্লু কালার ভালো লাগে, আমি নিয়ে আসলাম ব্লু কালার। আমার আর একটা কালার ভালো লাগে অরেঞ্জ দিয়ে, অরেঞ্জ আর ব্লু দিয়ে আমি একটা পেজার ডিজাইন করে ফেললাম। কিন্তু অর্গানাইজেশনের ব্র্যান্ড গাইডলাইন এই জন্য থাকে যে মানুষকে একটা লিমিটেশনের মধ্যে আনা, একটা গাইডেন্সের মধ্যে আনা, যে তুমি চাইলেই সব কালার ইউজ করতে পারবা না। তো একটা অর্গানাইজেশনের কয়েকটা কালার প্রেফারেন্স থাকে। হ্যাঁ, যে আমি যেমন বললাম যে আমরা সিলেক্ট করেছি গ্রিন আর ইয়েলো। হ্যাঁ, এই গ্রিন এই ইয়েলো, এছাড়া হোয়াইট ব্ল্যাক এগুলো তো কমন কালার। হ্যাঁ, তো এই কালারের মধ্যে থাকতে হবে। আমরা আমাদের যে কন্টেন্ট গুলো ইউজ করি না, কারণ ফেসবুকে আমরা কোনো পোস্ট দিলে আমরা অবশ্যই এই কালার গুলোর মধ্যে এই ফন্টের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, কারণ এটা আমাদের ব্র্যান্ড। হ্যাঁ, এভাবে আমাদের ব্র্যান্ড ক্রিয়েট হবে। আদারওয়াইজ আজকে কালকে যদি গৌরব কমলা রঙের একটা ব্যাকগ্রাউন্ডে পোস্টার ক্রিয়েট করে দিয়ে দেয়, ওইটা আবার অন্য, এইভাবে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো না আমরা। আমাদের কালার খুব কনসিস্টেন্ট থাকতে হবে, সোজা কথায় আর কি, যে কোনো কিছু ক্ষেত্রে। আমরা চেঞ্জও করতে পারি, আমাদের পুরো ব্র্যান্ডিং চেঞ্জ করে ফেলাম, সেটাও ঘোষণা দিয়ে করতে হবে, সেটাও অনেক এফোর্ট আছে এটার পিছনে আর কি। ওটাও অন্যভাবে করতে হবে, হঠাৎ করে যখন যেটা খুশি আমরা সেটা করতে পারি না, তাহলে ওটা গুড ব্র্যান্ড ক্রিয়েট হয় না, ওটা কোনো ব্র্যান্ডই ক্রিয়েট হয় না। একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে অবশ্যই তার একটা আইডেন্টিটি থাকতে হবে আর কি, সোজা কথায়। এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক, বিভিন্ন রকম ইনফোগ্রাফিক হতে পারে। ইনফোগ্রাফিক আমার ডেটা পার্সেন্টেজ, যে কি বলবো, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ডেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, এইভাবে করতে পারি। শুধু আইকন দিয়ে করতে পারি, যে আইকনের এই যে হেপাটাইটিস সি ফ্যাক্ট শিট, হ্যাঁ এটা এরকম ভাবে বিভিন্ন রকম। তারপরে
অনেক রকমের ইনফোগ্রাফিক হয় আর কি, ফ্যাক্টশিট বা ইনফোগ্রাফিক। তো পরের ইয়েতে যায় আমরা কিভাবে তৈরি করব এটা একটু দেখবো। হ্যাঁ, ইনফোগ্রাফিক নিয়ে কারো কনফিউশন আছে যে কোনটা কি ইনফোগ্রাফিক বলে বা কি, বা ফ্যাক্টশিট কাকে বলে? হ্যাঁ, এটা নিয়ে যেমন দুইটা ফ্যাক্টশিট ইনফোগ্রাফি মোটামুটি কাছাকাছি জিনিস। ইনফোগ্রাফিকে হচ্ছে ইনফোগ্রাফিক যেটা সেটা হচ্ছে ওখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ছবি, আইকন এগুলো সবই থাকতে পারে। ফ্যাক্টশিট মূলত হয় যে একদম ফ্যাক্ট বেসিস, যে এত পার্সেন্ট মানুষ আমাদের রিচ করেছি, এত পার্সেন্ট মেল কি বলবো হেলথ সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, ফ্যাক্টশিটে মূলত নাম্বারিং গুলো একটু বেশি ইয়ে করা হয় আর কি, মানে গুরুত্ব পায় আর কি, পার্সেন্টেজ নাম্বার। হ্যাঁ, মিলের মানুষরা মানে মনিটরিং এ যারা কাজ করে তাদের অনেক নিত্য নৈমিত্তিক কাজ এটা ফ্যাক্টশিট তৈরি করা। হ্যাঁ, তো এই দুটাই বেসিক পার্থক্য, তো দুইটা মোটামুটি কাছাকাছি জিনিস। হ্যাঁ, আমি আজকে যেটা করবো সেটা মাহজাবিন, আমার একটা যেটা প্রশ্ন ছিল যে আসলে আমরা যে ফ্যাক্টশিট বা ইনফোগ্রাফিক্স এর কথা বলছি, যেটা আপনি তৈরি করে আজকে দেখাবেন, এটার মূল আসলে ব্যবহারটা কি, বা আমরা যারা এটা আসলে আমরা কেন ব্যবহার করি? আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন আমাদের সেশনটা শুরু করছিলেন তখন এরকম একটা কথা বলছিলেন যে শুধুমাত্র যারা ডেভেলপমেন্ট সেক্টরে আমরা কাজ করি তাদের জন্যই ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট না, যারা হয়তো বা আমরা ছোট বিজনেস করতে চাই বা যে কোনো ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে চাই তাদের জন্য এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা যে ফেসবুক পোস্ট যেগুলো দিচ্ছি, একটু আমরা হয়তো বা পাওয়ার পয়েন্টে তৈরি করে দিই বা যে কোনো ভাবে আমরা ফেসবুক পোস্ট তৈরি করছি, এটার সাথে ইনফোগ্রাফিক্সের পার্থক্যটা কোথায়, বা এটার মূল ব্যবহারটা আসলে কি? ইনফোগ্রাফিক্স কি শুধুমাত্র ডেভেলপমেন্ট সেক্টরে ব্যবহার হয় না অন্য কোনো জায়গাতে ব্যবহৃত হতে পারে? না না, এটা ডেভেলপমেন্ট সেক্টর শুধু না, এটা যে কোনো জায়গায় ব্যবহার হতে পারে। এটা বেসিক্যালি আমার একটা ইনফরমেশন আমি পিক্টোরিয়াল ওয়েতে প্রেজেন্ট করতে চাচ্ছি, যেটা কিনা মানুষ অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। যেমন আমি বলতেই পারি যে এখানে একটা রিসার্চ ফাইন্ডিংস আছে, মেন্টাল হেলথ ওয়েলবিং, এটা ন্যাশনাল হেলথ সার্ভিস, এটা ইউকে NH এর একটা রিপোর্ট। হ্যাঁ, তাদের 5টা এভিডেন্স তারা বের করেছে, যে এভিডেন্স সাজেস্ট দ্যাট দেয়ার আর 5 স্টেপস you can take to improve your mental health, হ্যাঁ, বা মেন্টাল ওয়েলবিং। এটার 5টা কারণ তারা আইডেন্টিফাই করেছে। এখন এইটা এইভাবে দিলে পারে, এটা আমি একটা মানে পেজে লিখে PDF করে বা ইমেজ তৈরি করে আমি ফেসবুকে পোস্ট করতে পারি, কিন্তু এটা কয়জন মানুষ দেখবে আমরা জানি না আর কি। এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে, যে আমাদের প্রোডাক্ট কিনুন, আমাদের খাবার খান, আমরা পিৎজা বিক্রি করছি, আমাদের খাবার খেলে আপনি এটা উপকার পাবেন, এই ইনগ্রেডিয়েন্টস আছে। বা আমার জামা কিনুন, আমার জামা কিনলে পারে আপনি আমার জামার ফেব্রিক এটা, তারপরে আমরা হচ্ছি আর্টিজানদের মানে ফেয়ার ওয়েজ দেই, এটাতে দেশের ইকোনমি ইমপ্রুভ হয়, গরিব মানুষের উপকৃত হয়। হ্যাঁ, এরকম লিখে আমি 1 পেজের একটা পোস্ট করতেই পারি। হ্যাঁ, কিন্তু সেটাতে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সেটাতে আসলে কয়জন পড়বে এটা আমরা জানি না। হ্যাঁ, আমাদের কয়জন পড়বে, কিন্তু আমি যদি একটা 1 পেজের এভাবে তৈরি করি আইকন দিয়ে, যে আমার ফুডে এই ইনগ্রেডিয়েন্টস আছে, ওই ইনগ্রেডিয়েন্টস গুলোর ছবি একটা কলাজ করে একটা সুন্দর গোল একটা বক্সের মধ্যে ঢুকায় দিলাম। তারপর আপনার হেলথের জন্য আমাদের ফুডগুলো অনেক বেনিফিশিয়ারি। হ্যাঁ, হেলথের একটা আইকন দিয়ে একটা ছোট্ট লাইন দিয়ে দিলাম, ওইটা বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে আরো কয়েকটা পয়েন্ট যেগুলো কিনা আমার ব্র্যান্ডের কি বলবো পাঞ্চ লাইন আর কি, যে আমরা কি একটা জিনিস বিক্রি করতে হলে কিছু পাঞ্চ লাইন থাকে না, যে আমাদের ফুড হচ্ছে অর্গানিক, আমাদের ফুড হচ্ছে হেলথ বেনিফিশিয়াল, আমাদের ফুড হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে আনি আমরা। হ্যাঁ, এরকম কতগুলো পাঞ্চ লাইন থাকে না, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওগুলো মানুষ চায় আর কি, ওই জিনিসগুলা। ওগুলো দিয়ে আমি একটা 1 পেজে তৈরি করলাম, যে মানে মোস্টলি হচ্ছে ছবি দিয়ে বোল্ড করে আমার খুব কি বলবো ইন্টারেস্টিং কোনো ফন্ট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে আমার ব্র্যান্ডের যে কালার সেটা দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করে বড় করে লিখলাম বাই আওয়ার ফুড, বা এরকম কিছু আর কি ট্যাগলাইন, যে আওয়ার ফুড ইজ হোমমেড, বা আওয়ার ফুড ইজ লাইক ইউর হোমমেড ফুড, এরকম একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, ছেড়ে দিলাম আর কি। তখন ওটা কিন্তু অ্যাট্রাক্টেড হবে, মানুষ অ্যাট্রাক্টেড ফিল করবে আর কি। এটাই ইনফোগ্রাফিক, আর কিছুই না আর কি, এরকমই কিছু। তো আমি কি বোঝাতে পারছি গৌরব?
হ্যাঁ, আমার কাছে পরিষ্কার। আমার মনে হয় যে আমাদের বাকি যারা আচ্ছা। আছে তারা যদি একটু ইন্টারঅ্যাক্ট করে আমরা হ্যাঁ সেশনটা প্লিজ, একটু মানে ভালোভাবে ফ্যাসিলিটেট করতে পারবো। হ্যাঁ, কারণ আমি মনে হচ্ছে যে মানে আমি কোনো হাওয়ায় কথা বলছি আর কি, নাহলে ইন্টারঅ্যাক্ট করতে আহ, পারছি না। আমাদের অনেকে আছে, শিউলি, রানা, সোহেল, কেউ যদি একটু মানে ইয়ে করতো আর কি, রেসপন্স না, করতো। থ্যাংক ইউ দিতি। বেসিক্যালি আমরা মনে হয় আমাদের আরো নতুন কিছু গেস্ট আছে, তাদের কাছে শুনতে পারি, সেটা আরো বেশি মোর ইন্টারেক্টিভ হবে। হ্যাঁ, সো আচ্ছা আচ্ছা আচ্ছা, আই উইল কেউ রিকোয়েস্ট সামওয়ান ফ্রম আওয়ার জুনিয়র্স, বিকজ আমি দেখতেছি যে আসলে অনেকে জয়েন করেছে এখানে। ওকে, থ্যাংক ইউ। সামওয়ান from our outside our network, so please. সাব্বিরও জয়েন করেছে আমেরিকা থেকে। গৌরব, আমার মগটাও ব্র্যান্ডেড হয়ে গেছে। আমি সত্যি মানে আমি আজকে ডেডিকেশন থাকলে যা হয়, কাজের প্রতি ডেডিকেশন থাকলে যা হয়। ঠিক আছে, আমরা আগাই। হ্যাঁ। বাকিরা নিশ্চয়ই কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই ইন্টারঅ্যাক্ট করবে, কারণ আমরা বারবারই বলছি যে এটা হচ্ছে যে এটা আমরা কোনো টিপিক্যাল টক শো করতে চাই না, এটার নাম দেওয়া হচ্ছে প্র্যাকটিস সেশন। এটার জন্যই আমরা ইন্টারঅ্যাক্ট করবো এবং আমাদের যারা থাকবে তার কাছ থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই। প্র্যাকটিস সেশন সবাইকে নিয়ে প্র্যাকটিস করানোর মতো সময় সুযোগ এখানে নাই, তাহলে ডে লং ওয়ার্কশপ করতে হবে। আমি নিজেই করব, আপনারা দেখবেন আর কি কিভাবে করি, এছাড়া কোনো সুযোগ নেই। এটা হচ্ছে একটা রিপোর্ট। হ্যাঁ, এটা আমি স্লাইড শো বন্ধ করি, নাহলে আমি কাজ করতে পারবো না এটার উপরে। হ্যাঁ, এই রিপোর্টটা আমার এনএইচএস এর একটা রিপোর্ট। আমি এখান থেকে 5টা পয়েন্ট আইডেন্টিফাই করছি। হ্যাঁ, যে গুড মেন্টাল ওয়েলবিইং এর জন্য কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এগুলো হচ্ছে আমার 5 লাইন। হ্যাঁ, কানেক্ট উইথ আদার পিপল, বি ফিজিক্যালি অ্যাক্টিভ, লার্ন নিউ স্কিল, কাইন্ডনেস, পে অ্যাটেনশন টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, মানে মাইন্ডফুলনেস। এখন যেটা করব, আমি আমাদের ব্র্যান্ডের তো দুটো কালার আছে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না কোনায়, যে এই যে গ্রিনটা আর ইয়েলোটা। আমার একটা থার্ড কালার দরকার, সেটার জন্য আমি এই কালারটা সিলেক্ট করেছি। হ্যাঁ, এটা যদিও আমাদের ব্র্যান্ড কালার না, কিন্তু আমি করেছি কারণ 3-4টা কালার ব্র্যান্ডের থাকে আর কি, অসুবিধা নাই। হয়তোবা আমরা এটা ইনক্লুড করে নিতে পারি আমার গ্রুপ প্ল্যাটফর্মের সাথে কথা বলে। প্রত্যেকটা কালারের রেঞ্জ আছে। হ্যাঁ, রেঞ্জ আছে বলতে ইলেকট্রনিকের মানে কি বলবো, ডিজিটাল মিডিয়ার জন্য আমরা বলি এটাকে RGB। হ্যাঁ, আর যখন আমি প্রিন্টিং এ যাব তখন আমরা বলি CMYK কে। RGB হচ্ছে, RGBর ভ্যালু হচ্ছে গ্রিনের ক্ষেত্রে এখানে আমাদের 15, G এর ভ্যালু হচ্ছে 79, B এর ভ্যালু এটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করেন তখন দেখবেন যে আপনি একটা নির্দিষ্ট এই কালারটা আপনি তৈরি করবেন আপনার ফন্টের জন্য, ফন্ট কালার হিসেবে। তখন দেখবেন এই যে এখানে একটা অপশন আছে, আমার স্ক্রিন দেখা যায় না, এখানে এই যে এখানে লাল কালার আছে, তো এই যে এখানে একটা অপশন আছে যে আমি কালারটা কিভাবে সিলেক্ট করব এই কালারটা। হ্যাঁ, তখন এই যে আর মানে হচ্ছে রেড। হ্যাঁ, রেড আমি যদি 15 দেই ভ্যালু, তাহলে হচ্ছে, আর গ্রিন যদি দেই 79, আর ব্লু যদি দেই 89, তাহলে আমার এই কালারটা হয়ে যাবে। এখন আমি যাই লিখবো কিনা এই কালারে হবে। হ্যাঁ, এটা আপনি যদি ইয়ের ক্ষেত্রে একটা বক্স ক্রিয়েট করেন, বক্স ক্রিয়েট করে যদি এটা করতে চান সেক্ষেত্রে একই। তো আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো অনেক মানে বিস্তারিত, এটা প্র্যাকটিসের ব্যাপার, মানে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। আর CMYK প্রিন্টের জন্য আমরা করি, CMYKও হচ্ছে সায়ান মানে হচ্ছে আকাশি কালার, Y হচ্ছে ইয়েলো, M হচ্ছে ম্যাজেন্ডা, K হচ্ছে ব্ল্যাক। এই 4টা কালার আমরা এই ভ্যালু এই কালারটাই আসবে। ওটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, মানে প্রিন্ট আমি যদি কোনো প্রিন্ট করি কোনো কিছু প্রেসে, তখন আমরা ওই ভ্যালু দিয়ে করতে হয় আর কি, কারণ ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার আলাদা কালার রেঞ্জের ভ্যারিয়েশন থাকে। তো ওগুলো একটু ডিটেল, অনেক বেশি টেকনিক্যাল আলাপ, ওই আলাপে আমি না যাই। আমি যেটা করব, এই রিপোর্টটাকে আমি একটা ইনফোগ্রাফিক তৈরি করব। হ্যাঁ, এটা তৈরি করার জন্য যেটা করতে হবে হলো, আমি শুরু করছি। হ্যাঁ, কাজ আমি একটা বক্স নিব। হ্যাঁ, এখানে রিপোর্টটা কিভাবে একটু সুন্দরভাবে ক্রিয়েট করা যায় এটার অর্থাৎ জন্য। দিচ্ছি মাহজাবিন, আমরা এখন করতে যাচ্ছি, আপনি ঠিক এর আগে যে 8 নাম্বার স্লাইডটা দেখালেন সেখান হ্যাঁ। থেকে যে টেক্সট গুলো আছে
সেই টেক্সট গুলো এইভাবে না রেখে কিভাবে সুন্দরভাবে ইনফোগ্রাফিক্স এর হ্যাঁ, মাধ্যমে প্রেজেন্ট হ্যাঁ। করা যায়, এই জিনিসটা আমরা এখন শিখছি, তাই তো? এক্স্যাক্টলি গৌরব, থ্যাংক Thank ইউ ভালোভাবে এক্সপ্লেন করার জন্য। টেক্সট হিসেবে না রেখে কিভাবে আরো সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা যায়। ভালো। কি হলো, আমার কাজ করছে না কেন? হ্যাঁ, এবং আমি যেটা বুঝলাম আপনার কথা থেকে যে এটা তৈরি করার জন্য প্রথমে আমি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকি, সেই অর্গানাইজেশন ব্র্যান্ড গাইডলাইন দেখে আমাকে হ্যাঁ, ফন্ট এবং হচ্ছে যে সেটার কালার রেঞ্জ, আমি জানি না কালার রেঞ্জ বলে কিনা, সেই কালার রেঞ্জ গুলো আমাকে বুঝে নিয়ে কাজটা শুরু করতে হবে, এটা আমার ফার্স্ট স্টেপ। এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন আমি এই কালারটা নিব হচ্ছে আমাদের এটা আমার অলরেডি নেওয়াই আছে। হ্যাঁ, সরি আমার কম্পিউটারটা এই যে ইয়ের কারণে অনেক স্লো শো করছে আর কি, এর জন্য স্ক্রিন শেয়ারের জন্য। হ্যাঁ, এটার জন্য সরি। এখন আমি যেটা করব, এখানে টেক্সট লিখবো। হ্যাঁ, টেক্সট লিখবো আমাদের ফন্টটা কি, সেঞ্চুরি গথিক। সেঞ্চুরি গথিক আমরা লিখবো হচ্ছে কিস টু এটা হচ্ছে আমাদের টাইটেল, আমাদের ইনফোগ্রাফিকের টাইটেল এটা। হ্যাঁ, এখন এটার আন্ডারে আমরা 5টা পয়েন্ট, এই যে এখান থেকে 5টা পয়েন্ট নিব। হ্যাঁ, 5টা পয়েন্ট। হ্যাঁ, মাজাবিন, এখানে আমার যেটা প্রশ্ন, যে এখানে তো অনেক বড় একটা টেক্সট, তো এই টেক্সট থেকে আসলে কোন অংশটা যাওয়া উচিত বা কোন অংশটা ইম্পর্টেন্ট, এটা আসলে কারা ঠিক করেন বা কিভাবে ঠিক করা এটা হয়? যে কমিউনিকেশনে কাজ করে তাদেরকে ঠিক করতে হবে। পুরো টিম ঠিক করবে, অথবা মানে এটা কনসালটেশনের মাধ্যমে আর কি। টেক্সট কি হবে, একটা ড্রাফট প্রথমে রেডি করা, যে এই ড্রাফটটা তৈরি করো, তারপরে ফিডব্যাক নিতে হবে বসের কাছে বা যে আছে কিনা রেসপেক্টেড পারসন আর কি, যে যদি সিডি হয় সিডি, না হলে টিম লিডার। হ্যাঁ, সে ফিডব্যাক দিবে যে না তুমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ না করে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করো। সো এটা একটা ড্রাফট প্রথমে কমসের যে আছে তাকেই রেডি করতে হবে, বা এখানে কমস আর মিল একসাথে কাজ করতে পারে আর কি। ডেভেলপমেন্ট সেক্টরের কথা বলছি, অন্য সেক্টর না আর কি। কমস মিল এইগুলো যদি টার্মিনোলজি একটু ইলাবোরেট করেন, অনেকের কাছে একটু অপরিচিত হতে পারে। কোনটা? মানে কমিউনিকেশন এবং মনিটরিং, লার্নিং, ইভ্যালুয়েশন। হ্যাঁ, সরি। আচ্ছা, যেটা আমার কাছে মানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে কমিউনিকেশন টিম ইনিশিয়ালি ড্রাফট করে, বাট এটার অ্যাপ্রুভালটা টেকনিক্যাল টিম থেকে আসবে। কারণ সাপোজ এটা হচ্ছে টোটালি হেলথের একটা টেকনিক্যাল টার্ম অ্যাকচুয়ালি, সো বেটার এটা হয়তো ব্যাকগ্রাউন্ডটা কমিউনিকেশন টিমের কাছে দেওয়া হচ্ছে, তারা একটা ড্রাফট করার পরে সেটা হচ্ছে যে টেকনিক্যাল টিমের কাছে অ্যাপ্রুভাল নেবে। কারণ হয়তো কিছু টেকনিক্যাল টার্ম আছে সেগুলো হয়তো কমিউনিকেশন টিম হয়তো মিস করতে পারে, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু এনশিওর ইন দ্য ব্রোশিওর অর সামথিং। তখন টেকনিক্যাল টিম অ্যাকচুয়ালি ওটা ইনশিওর করে যে আমার এই ফিগার গুলো আমাদের লাগবে, বাট এই ফিগার গুলো দিয়ে আপনি একটা অ্যাট্রাকটিভ একটা লোকজনকে কিভাবে সহজে বোঝানো যায় সেইভাবে একটা ব্রোশিওর তৈরি করেন। তাইলে এটা কমিউনিকেশন টিম তখন খুব ইজি হয়ে যায় ওটা ডিজাইন করার জন্য। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সোহেল, আরো ভালোভাবে এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, একসাথে কাজ করার কথা বলা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এখন সেশনে চলে এসেছি, তো আমার গৌরব এবং সোহেলকে অনেক থ্যাঙ্কস এগুলো জিনিস এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি আগাই। হ্যাঁ, এটা ডিজাইন করার ক্ষেত্রে আমি বলছি মুখে বলে বলে তারপর আগাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা কালার নিব। কালারটা কি?
এই ইয়েলোটা আমরা নিব। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? গৌরবকে শুনতে পাচ্ছি। গৌরবের শুনতে, হ্যাঁ শিউলিও শুনতে পাচ্ছি। আচ্ছা সরি, আমি ভেবেছিলাম যে আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম কিনা। আমার মনে হয় যে মাহজাবিনের ইন্টারনেট কানেকশন একটু ইন্টারনেট করছে। আমিও মাঝে কনফিউজড হয়ে গেলাম যে আমরা একটু সময় নিচ্ছি। আচ্ছা, মাহজাবিন ডিসকানেক্টেড হলো মাত্র। আমরা খুবই সরি, আমরা একটু ওয়েট করি। হচ্ছে যে মাহজাবিন এখনই আমাদের সাথে জয়েন করবেন আবারও। গৌরব, ইন দা মিন টাইম আমরা অডিয়েন্স থেকে কিছু শুনতে পারি আসলে তাদের এক্সপেকটেশন কিংবা তাদের কোনো স্পেসিফিক কোনো কোয়েরি আছে কিনা, তাহলে সেটা হচ্ছে আমরা দিটিকে আমরা ফরওয়ার্ড করতে পারি। অবশ্যই। সোহেল, আপনি যদি একটু ইন্টারঅ্যাক্ট করেন, আমি একটু মাহজাবিনকে আমি একটু কানেক্ট করার আবার চেষ্টা করছি। আপনি যদি একটু ইন্টারঅ্যাক্ট করেন। আচ্ছা, যেটা হচ্ছে যে ওকে, জাস্ট গৌরবের রিপ্লেসমেন্ট। সো আমরা যেটা আসলে এখন পর্যন্ত যেটা চেষ্টা করেছি বোঝানোর জন্য যে একটা প্রজেক্টের কিংবা একটা অর্গানাইজেশনের ব্র্যান্ডিং কমিউনিকেশন কিভাবে হওয়া উচিত, কিংবা একটা ডকুমেন্ট রেডি করতে গেলে যাতে সবার অডিয়েন্সের কাছে এটা রিডেবল হয়, অ্যাট্রাকটিভ হয় এবং ইজি টু রিড হয়। কারণ সবার একজন টেকনিক্যাল পার্সন আর নন টেকনিক্যাল পার্সনের মধ্যে আসলে ডিফারেন্স থাকে, যাতে নন টেকনিক্যাল পার্সন ইজিলি ওই বিষয়টা ধরতে পারে, বুঝতে পারে। সরি, আমার হ্যাঁ সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এক্সট্রিমলি সরি। ওকে, নো প্রবলেম। সো দিদি, তাহলে আপনি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করেন। ইন দ্য মেইন টাইম আমরা একটু জাস্ট কথা বলছিলাম। সো কমিউনিকেশন টিমের কাজ হচ্ছে যে বেসিক্যালি টেকনিক্যাল টিমটাকে, টেকনিক্যাল জিনিসকে নন টেকনিক্যাল পার্সনের কাছে ইজি ভাবে আসলে রিপ্রেজেন্ট করা, যাতে সবাই ওই টেকনিক্যাল জিনিসকে সমানভাবে বুঝতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে এবং এটাকে ইউটিলাইজ করতে পারে। সেটা একটা বড় একটা কাজ হচ্ছে কমিউনিকেশন টিমের। সো এইখানে হচ্ছে দিচ্ছি, সেটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে অ্যাটলিস্ট আমরা কমিউনিকেশন কিভাবে করতে পারি কিংবা একটা ব্রোশিওর কিংবা একটা প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে পারি। এই ক্ষেত্রে একটা বলে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন কিংবা স্পেসিফিক কোনো প্রজেক্টের সবার একটা স্টাইল গাইডলাইন থাকে। স্টাইল গাইডলাইন বলতে এরকম যে সাপোজ একটা টেকনিক্যাল ব্রিফ কিংবা পলিসি ব্রিফ কিংবা একটা ব্রোশিওর কিংবা ফ্যাক্ট শিট কিভাবে তৈরি করা হবে, কোন কোন কালার ব্যবহার হবে, কি ফন্ট ব্যবহার হবে, কত ফন্ট ব্যবহার হবে, কি সাইজের ফন্ট ব্যবহার হবে, এটা কিন্তু সবসময় বলা থাকে। সো এটার বাইরে ইউজুয়ালি অনেক সময় যাওয়ার কোনো স্কোপ থাকে না যদি সেটা ফর্মাল প্রজেক্ট হয়। সাপোজ ইউএসএইড এর ক্ষেত্রে যদি আমরা বলি, ইউএসএইড এর প্রজেক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্পেসিফিক থাকে, ওদের একটা ফন্ট সবসময় থাকে, ওদের রিপোর্ট করার সময় একটা স্পেসিফিক ফন্ট ব্যবহার করতে হয়। আপনি ওই ফন্টের বাইরে যাইতে পারবেন না এবং ফন্ট সাইজ স্পেসিফিকলি বলা থাকে। সো এটা একটা ওদের গাইডলাইন। এরকম সব প্রতিষ্ঠানেরই এবং সব অর্গানাইজেশন, সব প্রজেক্টেরই এরকম একটা স্টাইল গাইডলাইন থাকে অ্যাকচুয়ালি। তো সেটা আসলে কিভাবে ফলো করতে হয়, কিভাবে ওটা ডেভেলপ করতে হয়, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদেরই। সো বেটার হচ্ছে যে আপনারা যারা আছেন, আমাদের তিনজনের বাইরে অ্যাকচুয়ালি তিনজনই কথা বলতেছি অনেক। তো আপনারা একটু কথা বললে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আমাদের কোথায় ল্যাকিংস আছে, আমরা কিভাবে আরো করতে পারি, কিংবা আপনাদের কোনো কোশ্চেন স্পেসিফিক কোনো টেকনিক্যাল সেশন, সো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা চেষ্টা করব যে সেটা অ্যাড্রেস করার জন্য। ওকে, থ্যাংক ইউ। ওভার টু গৌরব। মাহজাবিন, আমরা আবারও শুরু করি। আমাদের হাতে আর 50 মিনিটের মতো আছে। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ আমি 40 মিনিটের মতো। ওকে, আমি সেশন মানে সোহেলকে অনেক থ্যাঙ্কস, মানে সোহেল অনেক সুন্দর করে বলে দিচ্ছে যে আমরা কমিউনিকেশনের টিমের কাজ হচ্ছে টেকনিক্যাল জিনিস বা অনেক ডিফিকাল্ট জিনিসগুলোকে কিভাবে পিপলস ফ্রেন্ডলি ওয়েতে প্রেজেন্ট করা যায়, যেতে কিনা যে কেউ বুঝতে পারবে। আমরা বললে থাকি যে একটা স্টোরি এমন ভাবে লিখতে হবে যেমন তোমার যেন তোমার গ্র্যান্ডমাদারকে বললেও তোমার গ্র্যান্ডমাদার বুঝতে পারে। মানে আমার
সাপোজ আমার এগ্রিকালচার রিলেটেড একটা টেকনিক্যাল কোনো অ্যাচিভমেন্টের কথা, আমি এমন ভাবে স্টোরিটা লিখতে হবে যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কমিউনিকেট করতে পারবে, আবার যে কেউ মানে একজন ফার্মারও বুঝতে পারে যে এখানে কি বলা হচ্ছে। সো এটা হচ্ছে কমসের কাজ আর কি। তো এই কাজগুলোর জন্যই এই ফ্যাক্টশিট বা এই জিনিসগুলো আমরা তৈরি করি। ইয়েকে থ্যাঙ্কস, সোহেলকে থ্যাঙ্কস এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, আমি মাহতাবিন, এটা আপনি যদি আপনার ভিডিওটা অন করতেন। ও আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় না? হ্যাঁ, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ এটা হচ্ছে 1। এরকম আমরা 5টা বক্স নিয়ে নিলাম, হ্যাঁ, কালার গাইডলাইন মেনটেন করে। বক্স নিয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে টেক্সট দিব। টেক্সটটা কি? এখান থেকে একটা নিলাম, কানেক্ট উইথ আদার পিপল। এটা একটা মানে ইয়ে আর কি, হেড, এই একটা হেড, একটা পয়েন্টের হেড আর কি। এখন এখান থেকে আমি নিলাম এইটুকু। এটা এই পয়েন্টটাকে তো আমার এক্সপ্লেন করতে হবে, তাই না? এক্সপ্লেন করার জন্য আমি এখানে এইটুকু নিলাম, যেটা কিনা আমার পয়েন্টটাকে এক্সপ্লেন করবে। ঠিক আছে, এখন আমার বক্স দিলে তো শুধু হবে না, আমার একটু দেখতে আরো যাতে লুক্রেটিভ লাগে এই জন্য আমি একটা আইকন ইউজ করব। আইকন গুলো আমি আগেই সিলেক্ট করে রেখেছি একটা ফোল্ডারে, ওই অনুযায়ী আইকন। এখন এই সময়ের মধ্যে আইকন খুঁজতে গেলে আমরা সময় হারিয়ে ফেলবো। সো আমি আমার আইকন গুলো বের করছি। সরি, আমি অনেক এলোমেলো, আমার ফোল্ডার টোল্ডার খুবই এলোমেলো, এগুলো সব দেখে ফেলছে সবাই। এখানে আমার আইকন আছে, আইকন গুলো আমি রেখেছি রেডি করে। এটা হচ্ছে এই পয়েন্টটার নাম হচ্ছে কানেক্ট উইথ আদার পিপল। তো এখানে দেখা যাচ্ছে এই আইকনটাতে অনেকগুলো মানুষ একসাথে আড্ডা দিচ্ছে বা এনজয় করতেছে, এটার সাথে এটা মিলে, হ্যাঁ, এই কারণে আমরা এই আইকনটা দিলাম। হ্যাঁ, এখন এই আইকনগুলো কোথায় পাবো এটা নিয়ে বিস্তর আলাপ আছে, এই লিঙ্কগুলো আমি সব শেয়ার করে দিব। কোন কোন ওয়েবসাইটে গেলে কিভাবে আইকন পাওয়া যাবে, কি ফ্রি ডাউনলোড করা যাবে নাকি যাবে না, বা নিজে তৈরি করতে হলে কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি ডিসকাস করছি। হ্যাঁ, তারপরে সেকেন্ডলি এটা হচ্ছে আমি বারবার ফোন দেখছি কারণ আমি তৈরি করাটা ফোনে আছে, তো আমি অ্যাকুরেট ওইটাই তো তৈরি করব, এই জন্য একটু নকল করে নিচ্ছি আর কি। কারণ নতুন কিছু তো আর করবো না, যেটা করেছি ওটাই করবো। সেশন অনেক বোরিং হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। আপনি আমাদের বলে দিলেন যে আপনি ফোন দেখে নিচ্ছেন, আমরা আসলে এর আগ পর্যন্ত বুঝিনি আপনি বলার আগে। একদমই বোরিং না, খুব এনজয় করতেছি। বোরিং লাগলে বলেন, কারণ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ইউজ মাই হিউমার ইফ আই হ্যাভ এনি। ওকে, এখান থেকে আমি নিব হচ্ছে বি ফিজিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ থাকলে পরে মেন্টালি ভালো থাকা যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদেরকে তো জানাতে হবে, এই জন্য আমরা ইনফোগ্রাফিক তৈরি করব। সো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ইয়ে তো আছে, টেকনিক পয়েন্ট আছে, যেমন একই রকম টেক্সট আমরা কিভাবে একই রকম করব সেটাই যে ফরম্যাট কপি করলে হয়ে যায়, এগুলো তো মনে হয় অনেকে জানে। সো এগুলো আমি করছি।
মাঝামিন আপনি এটা করতে করতে এটা একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হ্যাঁ, হচ্ছে প্লিজ প্লিজ। ইনফোগ্রাফিক্স আমরা যেটা বানাচ্ছি অডিয়েন্স ভেদে কি আমার ইনফোগ্রাফিক্স ভিন্ন হতে হ্যাঁ, পারে? হ্যাঁ। ফর এক্সাম্পল আমরা যারা ডেভেলপমেন্টে কাজ করি, সাপোজ আমি একটা জিনিস আমি আমার ডোনারকে দেখাতে চাই, এবং একই জিনিস আপনি যে উদাহরণটা দিলেন যে সাপোজ আপনি কোন একটা ইনফোগ্রাফিক্স আপনার ফার্মারদের জন্য করতে চান, সেক্ষেত্রে ইনফোগ্রাফিক্স কি এক হবে না ভিন্ন ভিন্ন, টার্গেট অডিয়েন্স অনুযায়ী ইনফোগ্রাফিক্স ভিন্ন ভিন্ন হতে পারে? হ্যাঁ, টার্গেট অনুযায়ী ইনফোগ্রাফিক ভিন্ন ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, ডেফিনেটলি হতে পারে, একরকম হবে না। ফার্মারের জন্য যেটা করব অবশ্যই আমি এটা ডোনারের জন্য করব না, ডোনারের লেভেল আর ফার্মারের লেভেল এক না। সো এটা মাথায় রাখতে হবে। থ্যাঙ্কস এই পয়েন্টগুলো আনার জন্য। ডেফিনেটলি আলাদা, এবং অডিয়েন্স একটা বিশাল ব্যাপার ইনফোগ্রাফিকের ক্ষেত্রে। মানে আমরা প্রথমেই জিজ্ঞেস করি কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ওকে, কার জন্য? অডিয়েন্সকে। অডিয়েন্সকে কেউ যদি না বলতে পারে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ আমার অডিয়েন্স মেইন আর কি। আমি কার জন্য বানাচ্ছি সেটা যদি না জানি, আমি কি ইয়ে করব, ইনফোগ্রাফিক বানাবো। সো ওইটা একটা ইস্যু। থ্যাংক ইউ গৌরব এই পয়েন্টগুলো আনার জন্য। এগুলো ডিসকাশন আসলে খুব ইম্পর্টেন্ট, আমি মিস করে যাচ্ছিলাম হয়তো বা। Oops. হচ্ছে 5 নাম্বার পয়েন্ট দিচ্ছি আমি। কতজন এটা দেখছে এখন? এটা সম্ভবত আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আপ ডাউন করছে, মানে আমরা জুমে কিছুক্ষণ আগে প্রায় 15 জন ছিলাম, এখন প্রায় 10 জনের মতো। এছাড়া আমরা ফেসবুক লাইভেও আছি। ওকে, কোনো অসুবিধা নেই। মাইন্ডফুলনেস এটা আমি মানে আপনার মতো নিজের, সবার একটা নিজের নিজের স্টাইল আছে না, ওইটা মেনটেন করে কাজ করে ভালো। আমি আমার স্টাইল আছে, আরেকজনের আরেক স্টাইল আছে লেখা আর ইয়ে করা। সো এগুলো নিয়ে বলার কিছু না, এখন তো আমি জাস্ট কপি পেস্ট করছি। মাইন্ডফুলনেস এটা লাইভ না করলে হয়তো খুব দ্রুত করতে পারতাম, একটু তো নার্ভাসনেস থাকে আর কি। সো সবারই থাকে আর কি প্রেজেন্টেশনে, স্লাইডে পাওয়ার পয়েন্ট চালায় আর কি, কোনো টাইপিং, এটাও কিন্তু অনেক সময় মনে হয় যে অনেকে আবার পারে এগুলা, আমি আবার এত এক্সপার্ট না আর কি যে লাইভ সবকিছু করে ফেলা। যাই হোক, মাইন্ডফুলনেস এর মধ্যে আছে হচ্ছে এগুলা নিজেকে সিলেক্ট করতে হবে, নিজেকে আর্টিকুলেট করতে হবে। আমি তো এখানে জাস্ট দেখানোর জন্য করছি যে একটা প্যারাগ্রাফকে কিভাবে ছোট্ট করে সুন্দর করে আর্টিকুলেট করে এখানে ঢোকানো যায় আর কি। ওটাই আসলে স্কিল, আর কিছুই না। যে আমি কত প্রিসাইজ ওয়েতে আমার মেসেজটা আমি দিতে পারছি আর কি আমার অডিয়েন্সকে, এবং অডিয়েন্স ভেদে আমি কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারছি। এটা অ্যাকচুয়ালি স্কিল, এটা একদিনে হয় না। এটা করতে করতে বা এটা টেকনিক্যাল নলেজ ভালো থাকলে, বা আমি হঠাৎ করে একটা অর্গানাইজেশনে জয়েন করলাম, ধরেন আমরা তো আলু কমসের মানুষ, কমিউনিকেশনের মানুষ, আমাদেরকে যে কোনো তরকারিতে দিয়ে দেয়। তো তরকারিতে দিয়ে দিলে কখনো হেলথের তরকারিতে দেয়, কখনো এগ্রিকালচারের তরকারিতে দেয়। তো তখন হেলথ নিয়ে বুঝতে হয়, আবার এগ্রিকালচারের তরকারি হলে পারে তখন এগ্রিকালচার নিয়ে বুঝতে হয়। তো বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়, অনেক সময় তো অনেক সময় হয় যে অনেক পড়ালেখা করতে হয়, বুঝতে হয় যে আচ্ছা ঠিক আছে এগ্রিকালচারের অডিয়েন্স এটা, আচ্ছা ফার্মার এরা, ডোনার এরা, এই ডোনার এটা চায়, হ্যাঁ, তো ওই অনুযায়ী বুঝতে হয় আর কি। তো নিজের অডিয়েন্সকে বুঝতে হবে আর কি আমাদের সেক্টরের জন্য। আর যারা বিজনেস করতে চায় তারা তো ডেফিনেটলি ক্লায়েন্টের মেন্টালিটি, ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হবে। এটা হচ্ছে মাইন্ডফুলনেস বুঝাইতে আমি একটা দেখাচ্ছি যে একটা মেয়ে ইয়োগা করছে, এখনটা আমি বের করছি। কেউ চাইলে একটা ছেলে ইয়োগা করতেছে, এটাও দেখাতে পারতো। কেউ চাইলে 3-4 জন ছেলে মেয়ে ইয়োগা করতেছে, এটাও দেখাতে পারতো। এনিথিং মানে যেটা কিনা রিলেট করা যায় আর কি, ওরকম কিছু দেখাতে পারে। সো এখানে কোনো বাধা নিষেধ কিছু নাই, এবং এটাই ক্রিয়েটিভিটি, এখানেই আমার স্বাধীনতা। আমি কি দেখাবো, কোন আইকন ইউজ করব, হ্যাঁ, অনেক সময় হতে পারে বস বলতে পারে এটা তো যায় না, আপনি এরকম একটা দেন, সেটাও হয়, চাকরি যেহেতু করতেছি আমরা।
সো আমাদের তো এটা মানতে হয়, কিন্তু টেকনিক্যালি কিছু স্বাধীনতা থাকে আর কি, ওটা 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 এনজয় করাটা জরুরি আর কি। হ্যাঁ, আমি 2 নম্বরটা সিলেক্ট করি, লার্ন নিউ স্কিল। লার্ন নিউ স্কিল, এখানে আমি ইয়ে করব হচ্ছে এখান থেকে আমি পিক করলাম কয়েকটা ওয়ার্ড এক্সপ্লেন করার জন্য। মাজাবিন, এখানে অনেস্টলি কনফেস যেটা হচ্ছে আজকের দিনের আগে বা আজকের এই সেশনটার আগে আমার যেটা ধারণা যেটা ছিল সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক্স খুবই একটা জটিল এবং টেকনিক্যাল বিষয়, এবং যেটা ইলাস্ট্রেটর বা উন্নত অ্যাডভান্স সফটওয়্যার ছাড়া আসলে করা যায় না। বাট আজকে আপনি যেভাবে দেখাচ্ছেন, মানে সিম্পল পাওয়ার পয়েন্ট, যে পাওয়ার পয়েন্ট আমরা অনেক আগে থেকে ইউজ করি, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে দেখাচ্ছেন। তো আমার যেটা কিউরিওসিটি সেটা হচ্ছে আপনারা প্রফেশনাল লাইফে বা হচ্ছে যে অন্য সময় যে ইনফোগ্রাফিক্স গুলো, প্রফেশনাল ইনফোগ্রাফিক্স আমরা যেগুলো দেখতে পাই, এটা আসলে কোন মিডিয়ামে তৈরি করা, এইভাবে পাওয়ার পয়েন্টে তৈরি করে জেপিজি করা হয়, না হচ্ছে যে ইলাস্ট্রেটর বা অন্য কোনো অ্যাডভান্স কোনো সফটওয়্যার এটা করা হয়? দুটাই হয়, বলবো আমি দুটাই হয়। কারণ সবাই যে ইলাস্ট্রেটর করে এমন না বিষয়টা, এটা ডিপেন্ড করে। আমি যদি প্রিন্টে যেতে চাই, এটা যদি পাবলিশ হয় বলতে প্রেস পাবলিশ, তাহলে অবশ্যই আমাকে ইলাস্ট্রেটর করতে হবে, কারণ ওটার কোয়ালিটি হতে হবে পাবলিকেশনে যাওয়ার মতো। যেমন এইটা আমি পাবলিশ করতে পারবো না, পাবলিশ করতে হলে আমাকে ইলাস্ট্রেটর কনভার্ট করতে হবে। হ্যাঁ, কনভার্ট না করে, কারণ এটার রেজুলেশন, এটার কালার কোয়ালিটি ওরকম না আর কি, এগুলো হচ্ছে লিমিটেড ইউজের জন্য আর কি। কিন্তু যখন আমি প্রিন্টে যাব, তখন আমি বাল্ক অফ অ্যামাউন্ট একটা জিনিস তৈরি করছি, এবং ওটা লঙ্গার টাইমের জন্য, ওটা কিন্তু অনেক দিন থেকে যাবে, আমাদের 10 বছর 20 বছর পুরনো কন্টেন্টও আছে প্রিন্ট করা। হ্যাঁ, তো তখন আমাকে অবশ্যই এটা ইলাস্ট্রেটরে করতে হবে বা ফর্মাল কোনো ইয়েতে করতে হবে আর কি। হ্যাঁ, আমরা কি ধরনের সফটওয়্যার আপনারা ইউজ করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া? আর ইলাস্ট্রেটর ইউজ করি যদি বুক ডিজাইন হয়, মানে বুক বলতে বুকলেট, বই, মানে সেভারাল পেজের, তাহলে আমরা অ্যাডোবি ইনডিজাইন ইউজ করি। হ্যাঁ, আর ইয়েতে অ্যাডোবের পাশাপাশি ম্যাকের জন্য প্রোক্রিয়েট ইউজ করে অনেকে, প্রোক্রিয়েট। তবে এখনো পর্যন্ত অ্যাডোবের সফটওয়্যার গুলোই বেশি মানে পপুলার বা অনেক বেশি ব্যবহার করা হয় আর কি এখনো পর্যন্ত। আর আজকে যেটা আমরা ইউজ করব, এটা কি শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়ার জন্য কি এটা এনাফ, না সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা ব্যবহার করি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই ব্যবহার করা যাবে, না কোনো ওয়েবে কোনো ওয়েবসাইটে দিতে হলে আমি আসলে পাওয়ার পয়েন্টে কাজ করে আমি এটা ওয়েবসাইটেও দিতে পারবো? এটা তো সেভ করার সময় আপনি ইয়ে করতে পারবেন, সেভ করার সময় আপনি সেভ মোডটা আপনি জেপিইজি করতে পারবেন, অথবা হচ্ছে পিডিএফ করতে পারবেন। পিডিএফ করে আপনি যে কোনো মিডিয়া দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। এটা ডিজিটাল মিডিয়া যদি হয় তাহলে এটা গুড রেজুলেশন। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রিন্টে যেতে হলে, বা আমি যদি এমন হয় আমার কোনো প্ল্যান থাকে যে আমি এটা বড় ভাবে প্রিন্ট করব বা বড় কোনো স্ক্রিনে দেখাবো, সেই ক্ষেত্রে প্রবলেমেটিক, কারণ তখন এটা রেজুলেশন কম, তো ভেঙে যাবে। আমরা অনেক সময় দেখি না যে একটা ছবি ভেঙে আসছে, কারণ ওটা বড় করার কারণে, ওর রেজুলেশন কম, ওর অ্যাকচুয়াল কোয়ালিটিটা কম, মানে সাইজটা ছোট, তো আমি জোর করে ওকে বড় করছি, এ কারণে ও ভেঙে গেছে। প্রিন্ট মিডিয়ায় যখন আমি করি, মানে আমরা যখন প্রিন্টিং এ যাই, পাবলিকেশনে যাই, তখন আমরা ওই সাইজ অনুযায়ী জিনিসটা প্রিপেয়ার করি। হ্যাঁ, যেই সাইজ হবে, ধরেন যে আমার একটা 10 ফিট বাই 10 ফিটের একটা বিলবোর্ড করব, আমি ওই বিলবোর্ডটা ডিজাইন আমি 10 ফিট বাই 10 ফিটই করা লাগে, না হলে আমার ওটা যখন আমি বড় ভাবে প্রিন্ট নিব তখন ফেটে যাবে, ভেঙে যাবে। তো এটাই ইম্পর্টেন্ট আর কি। গুড ডিসকাশন, এগুলো আমি ভুলে যাচ্ছিলাম, সো মনে করা যাওয়ার জন্য থ্যাঙ্কস, কাইন্ডনেস। আর কোনো কিছু কারোর মনে হলে প্লিজ আমাকে ডিসকাস করুন। আমরা প্রায় শেষের পথে চলে আসছি, আমি জাস্ট এটা শেষ করে ফেলবো। এটা কি কারো কাছে কঠিন তো মনে হওয়ার কোনো প্রশ্নই আসে না, একদম ইজি না জিনিসটা। জাস্ট একটু রিসার্চ করতে হবে যে কোন আইকনটা আমার জন্য অ্যাপ্লিকেবল, কোনটা না। হ্যাঁ, কালার গুলো সিলেক্ট করা, এরকম আর কি। এটা এমন কোনো জটিল কোনো কিছু না আর কি।
তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, এগুলো হচ্ছে জোর করে হবে না, এগুলো হচ্ছে ইন্টারেস্ট থাকতে হবে নিজের মধ্যে, যে আমার ভাল লাগে এই কাজগুলো করতে, সো আমি, আর কেউ যদি মনে করে যে না এটা আমার অ্যাসাইনমেন্ট, আমার এটা ফুলফিল করতে হবে কোনো মতে একটা করে ভাই আমি ভাগি আর কি, তাহলে ওই জিনিসটা ভালো হবে না, কারণ এটা একটু ক্রিয়েটিভ কাজ। কারণ দ্বিমত থাকলে আমাকে বলতে পারে। এখানে আমি কাইন্ডনেস এর কথা বলছি, কাইন্ডনেস টু এভরি ক্রিয়েচার। হ্যাঁ, এই জন্য আমি একটা বিড়ালকে একটা মেয়ে আদর করছে এরকম একটা আইকন খুঁজে বের করছি, তো এটা আমি বসা দিচ্ছি। আর বি ফিজিক্যালি অ্যাক্টিভ, এটা এবং এই ধরনের ইনফোগ্রাফিক্স আমার মনে হয় যে শুধুমাত্র মানে ডেভেলপমেন্টের বড় বড় রিসার্চ বা প্রজেক্টকে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা যায়, বিষয়টা এরকম না। আমাদের যদি আমাদের আজকের পার্টিসিপেন্টের মধ্যে যদি কেউ স্টুডেন্ট থেকে থাকেন, মানে সেক্ষেত্রে মানে আমাদের যে কোনো অ্যাসাইনমেন্টও সম্ভবত এই ধরনের পাওয়ার পয়েন্টে সিম্পলি এরকম ইনফোগ্রাফিক্স তৈরি করে আমাদের বিভিন্ন ক্লাস অ্যাসাইনমেন্টও বোধহয় আমরা প্রিপেয়ার করতে পারি। এবং যারা হচ্ছে যে আমরা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন সাবজেক্ট থেকে আছি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি বা আদার্স, সেগুলোতে আমাদের ক্লাসে প্রতি বছর কিছু রিসার্চ অ্যাসাইনমেন্ট থাকে, তো সেখানে সম্ভবত এই ধরনের ইনফোগ্রাফিক্স এর খুব ভালো ব্যবহার হতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, এটা যে যে পারপাসে ইউজ করতে চায় আর কি পারে। আমি এখানে একটা ফুলের টপ দিয়ে দিলাম, হ্যাঁ, মাইন্ডফুলনেস নিয়ে যেহেতু ডিসকাস করছি, সো এটা জাস্ট আমার নিজের। যারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে আমরা বিভিন্ন ছোট ছোট বিজনেস করি, আমরা ছোট বড় বিভিন্ন বিজনেস করি, তো একদমই নিজের ইনিশিয়েটিভ সেই ধরনের যে কোনো বিজনেস বা যে কোনো ধরনের প্রমোশনাল যে কোনো অ্যাক্টিভিটিতে আমার মনে হয় যে এই ধরনের ইনফোগ্রাফিক্স খুব ভালো কাজে আসতে পারে। সো এই হচ্ছে আমার এটা আরেকটা আরো মনে হয় কিছু ছিল, এটা আমি তৈরি করলাম। এখন এখানে আরো কেউ যদি কিছু অ্যাড করতে চায় অ্যাড করতে পারে, আরো পয়েন্ট আরো কিছু। এভাবে যদি আমরা চলি তাহলে আমরা 75% মাইন্ডফুলনেস পাবো। এখন এই একটা জিনিস আমি পার্সেন্টেজ একটু দেখাতে চাই, যদি কেউ কিছু মনে না করে আর কি। সরি, যেটা আমি না যাই, এটা কেউ আমার একটা করা চলে আসছে। এটা আমার ফাইনালটা করা আছে, সো আমি এটা শো করে দিই। হ্যাঁ, এখানে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা দেখাইছি যে 75% ওয়েলবিং এটার মাধ্যমে আমি অ্যাচিভ করতে পারবো আর কি, এভাবে যদি আমি চলি। এটা এখন তৈরি করলাম, এটা আমার আগে তৈরি করা। এটা হচ্ছে ইনফোগ্রাফিক, মানে পিছনে মনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি একটা শেডের মতো, এটাও চাইলে কেউ করতে পারে। এটা যেন কিভাবে করছিলাম, এটাকে আমি সেন্টার ব্যাক দিয়ে দিই। এটাকে আমি সবাই কি ফলো করছে? চুপচাপ একদম অডিয়েন্স। হ্যাঁ Yes. হ্যাঁ, ওকে ঠিক আছে। না আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখছি যে এরকম একটা হেভি টেক্সট 8 নাম্বার স্লাইডে যেটা আছে, এরকম একটা হেভি টেক্সট আচ্ছা, কিভাবে এই হচ্ছে আমাদের, ট্রান্সফর্মড হতে পারে। এটা হচ্ছে ফাইনাল ওই শেডটা আমি কিভাবে দিছিলাম আমার মনে নাই। এখন দেখতে হবে, একটু নার্ভাস আছি মনে হয় লাইভ করতেছি বলে। আচ্ছা, ওই পাওয়ার পয়েন্টে বিভিন্ন শেড দেওয়া যায়। হ্যাঁ, এই যে বক্স, যে কোনো বক্স ক্রিয়েট করে একটা শেড দেওয়া, এই যে এখানে গ্রেডিয়েন্ট শেড, হ্যাঁ এখানে আছে, ওটা আমি ওইভাবে দিয়েছিলাম।
এই যে গ্রেডিয়েন্ট ফিল, হ্যাঁ এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল পেরেছি। হ্যাঁ, ইচ্ছা করলে কেউ সাদাও রাখতে পারে। সো এটাই হচ্ছে, এই আর কি, আর কিছু না। তাহলে আমরা কি আবারও স্লাইড 8টা দেখবো, 8 এবং 9, মানে আমরা কিভাবে এটা ট্রান্সফর্ম করলাম। হ্যাঁ, এটা হচ্ছে 8 নম্বর স্লাইড, যেখানে কিনা একটা রিসার্চের একটা ফাইন্ডিংস ছোট্ট, ওখান থেকে আমি কতগুলো পয়েন্ট কালেক্ট করছি আর কি, ছোট এমনি এটা সামারি করছি আর কি, যে ইনফোগ্রাফিক তৈরির জন্য, যে কি ওই সামারি থেকে আবার ইনফোগ্রাফিকটা এই সামারি। সো এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, এটা হচ্ছে মাইন্ডফুলনেস এর জন্য, এখানে যোগা করতেছে, এখানে লার্ন নিউ স্কিল, মানে একজন কম্পিউটার নিয়ে বসে আছেন, নিউ স্কিল শিখছে হয়তো বা সে। কাইন্ডনেস হচ্ছে সবকিছুর জন্য, এখানে বিড়ালকে সে আদর করছে। আর এখানে হচ্ছে বি ফিজিক্যালি অ্যাক্টিভ, মেয়েটা লাভ দিচ্ছে আর কি, দেখাচ্ছি। সো মনে হচ্ছে যে এটা অ্যাট্রাক্ট করবে মানে ক্লায়েন্টকে বা ডোনারকে বা টার্গেট অডিয়েন্সকে। অবশ্যই অবশ্যই, মানে আমার কাছে যেটা বড় মনে হয়েছে যে এটা হচ্ছে যে মানে সোজা বোঝার জন্য, আমরা যারা রিসার্চে কাজ করি তাদের জন্য হচ্ছে যেরকম হেভি টেক্সটে আমরা অভ্যস্ত, বাট আমাদের অডিয়েন্সরা সেভাবে টেক্সট আসলে নাই দেখতে পারে বা সেভাবে অভ্যস্ত না হতে পারে। তো আমার মূল মেসেজটা এইভাবে সহজে আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে এটা। এখন কারোর কোনো প্রশ্ন, কোনো ডিসকাশন, কোনো কিছু? আমি আরেকটা প্রিপেয়ার করেছি, ওটা কি দেখানোর সময় হবে? আমার না, আমাদের সময় নেই। আচ্ছা না, আমার মাহজাবিন, আমি জানি না যে আপনার সেশন প্ল্যানে কি আছে, আপনি আর 10 মিনিটের মতো সময় পাবেন, ওকে এর মধ্যে আমরা র‍্যাপ আপ করব। ওকে, আমি যেটা করেছি, আমি আমার এখানে কিছু আইকন দেওয়া আছে, ফ্রি আইকন, এগুলো অনেক সময় ইউজ করতে পারবেন আপনারা। এই স্লাইডটা নিলে পারে এই আইকন গুলো সব এই যে কালার চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু এই যে পার্সেন্টেজের এই যে এটা যে এটা এখান থেকে নিয়েছি, কোন একটা থেকে, এখান থেকে বিভিন্ন রকমের ওগুলা ইউজ করতে পারবেন। রিসোর্সের ক্ষেত্রে যেখান থেকে আপনারা এই যে আইকন গুলা নিতে পারবেন, স্লাইড গো, পিকটো চার্ট, ফ্ল্যাট আইকন, ফ্রি পিক। হ্যাঁ, ফ্রি পিকে গেলে পারে আপনি ভেক্টর মানে হচ্ছে যেগুলো কিনা ইলাস্ট্রেটরের জন্য আমরা ইউজ করি, ওগুলো নিতে পারবেন। আবার পিএনজি, মানে আমি এখানে যেগুলো ইউজ করেছি ওগুলো পিএনজি মানে হচ্ছে হোয়াইট, মানে এই জিনিসটা মেয়েটা যে লাফাচ্ছে এই লাফানোটুকুই আছে আর কি, ব্যাকগ্রাউন্ডে সাদা অংশ নাই আর কি, এটাকে বলে পিএনজি আর কি। পিএনজি করে নিলে এরকম আসে। তো এইভাবে আইকন পাবেন, মানে যে কোনো ভাবে ডাউনলোড করতে পারবেন আর কি। একটা লিমিটেশন আছে যে সবকিছু নিতে পারবেন না, প্রিমিয়ামে যেতে হবে। তো এই সাইট গুলো থেকে এভাবে নিতে পারবেন। মাহজাবিন, আমরা কি দুই একটা সাইডে যে দেখতে পারি আসলে এটা কিভাবে হ্যাঁ, নামাতে হয় বা কিভাবে খুলতে হয়? কেন নয়, অবশ্যই। এর মধ্যে ছোট একটা কমেন্ট পড়ি। সাব্বির পারভেজ, উনি এই মুহূর্তে ইউএসএ তে আছেন, উনি লিখছেন যে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছি আগে অনেক দূরের জিনিস মনে হতো, কিন্তু সহজেই যে করা যায় তা আজ বুঝলাম। থ্যাংক ইউ। এটা আমি ফ্রি পিকে ঢুকেছি। হ্যাঁ, ফ্রি পিকে ঢুকে মাহজাবিন, আমরা দেখতে পাচ্ছি না, আপনাদের স্ক্রিনশটটা আবার চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি এটা ঢুকেছি হচ্ছে ফ্রি পিকে। হ্যাঁ, freepic.com, এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে যদি আমি সার্চ দেই, আমি কিসের আইকন সার্চ দিব আপনারাই বলেন, একটু ইন্টারেক্টিভ হওয়া দরকার আর কি। কিসের আইকন সার্চ দিব কেউ যদি একটু বলতো। সাপোজ আমি যোগার, আচ্ছা ওকে, কি সোহেল প্লিজ বলেন। আমরা যেহেতু আসলে অ্যানথ্রোপোলজি, যেটা আমরা সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কিছু করতে পারি, কিছু আইকন সার্চ দিতে পারি। সাস্টেনেবিলিটি এটা একটু কনসেপচুয়াল, তো এত যেমন আরেকটা হইতে পারে, যেমন সাপোজ হেলথ, আমরা হেলথ এখন কোভিড, এখন হেলথ নিয়ে আমরা কিছু দিতে পারি, কিংবা দিতে পারি, যেটা হচ্ছে যে হ্যাঁ হেলথ নিয়ে দিলাম।
এখন হেলথ নিয়ে দিলে ফিল্টারিং এর সুযোগ আছে, যেমন ভেক্টর মানে হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য যেগুলো, ওগুলো আমরা দিব না, হ্যাঁ ভেক্টর আর ফ্রি দিব। আচ্ছা হেলথ নিয়ে যদি আইকন দে, এই যে এত এত আইকন চলে আসছে। এন্ড এর মধ্যে কোনটা লাগবে, হেলথের বিভিন্ন ইকুইপমেন্ট, একটার মধ্যে গেলে আবার ওই রিলেটেড আরো আসবে, ওইটার মধ্যে গেলে আবার ওই রিলেটেড আরো আসবে, এরকম আপনার জন্য কোনটা লাগবে। এই যে মুকুট পরানো যেগুলো, এগুলো প্রিমিয়াম, এগুলো নিতে হলে আপনার সাবস্ক্রাইব করতে হবে, আদারওয়াইজ ফ্রি আপনি অনেক পাবেন। এরকম এগুলোর মধ্যে ঢুকে ঢুকে সার্চ করতে হবে। যেমন হোম, আমি যদি হোম দেই, হোমের আইকন এই যে আসবে, প্রচুর আইকন, হ্যাঁ এর মধ্যে গেলে আবার আরো আসবে, আবার অ্যানিমেট কতগুলো হচ্ছে 3D আছে সেগুলো আসবে, হ্যাঁ এগুলো তো ধরেন এক কালার 2D। এই যে এখানে যদি এক্সটার্নাল ডাউনলোড দেই, ডাউনলোড হবে। পিএনজি, পিএনজি তে ডাউনলোড করব, ওকে পিএনজি ডাউনলোড করব। সো এরকম আর কি, একটু এক্সপ্লোর করতে হবে, আর কিছুই না, একটু মাঝে এক্সপ্লোর করতে একটু হবে। ফরম্যাটটা মানে আমাদের অনেকের কাছে নতুন থাকতে পারে, পিএনজি, তারপর আমি দেখছি এসভিজি বা জেপিজি, মানে কোন ফরম্যাটটা আসলে কোন কাজে ব্যবহার হয় একটু যদি আচ্ছা, এসভিজি তে না যাই, জেপিজি হচ্ছে ছবি, বেসিক্যালি জেপেগ আমরা বলি, যেটা ছবি ইমেজ হিসেবে আসবে। আর পিএনজি হচ্ছে আমি যেটা বললাম, পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া ওই জিনিসটাই আসবে শুধু, মানে আপনার কাছে যদি এইটা কোনোটা ডাউনলোডেড থাকে একটু যদি আমরা দেখতে পারতাম, মানে হয়তো বা আমার কাছে অনেকদিন নতুন আমি হতে। দেখাচ্ছি, ডাউনলোডেড দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? না, ডাউনলোডেড কিছু দেখালে আমরা দেখতে পাচ্ছি না, আমরা ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি। ওকে, এর মধ্যে সাব্বির আমাদের একটা ভালো পরামর্শ দিয়েছেন যে এই ধরনের জিনিসগুলো আমরা যারা পোস্টার প্রেজেন্টেশন করি বা আমরা বিভিন্ন কনফারেন্স বা অন্য বিভিন্ন জায়গায় পোস্টার প্রেজেন্টেশনের জন্য জিনিসটা খুবই হেল্পফুল। এই যে এখন দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল হ্যাঁ আমার ফোল্ডারে। হ্যাঁ 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 এটা হচ্ছে একটা পিএনজি, হ্যাঁ এই যে ফুলদানিটা দেখেন, আমি যখনই ফাইলটা খুললাম পিছন দিকে অন্ধকার হয়ে গেল, মানে কি ওই ফুলদানি না সরি গাছ, টবে একটা গাছ লাগানো, ওই গাছটাকেই নিয়েছে ও, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড নাই। এটাই আমরা হচ্ছে, আপনি ওপেন করার পরে আমরা দেখতে পারিনি, এটা সম্ভবত আমাদের সরি। আপনি আচ্ছা, বোধহয় আমার মনে ডেস্কটপ হয় শেয়ার ডেস্কটপ দিন, আমরা স্ক্রিন পুরোটা শেয়ারিং দেখতে এর পাবো। সমস্যা আছে, আমি একটু ডেস্কটপ শেয়ার করি। হ্যাঁ এখন কি দেখা যায়? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এই যে গাছ টপটা কিন্তু পিছন দিকে সাদা ব্যাকগ্রাউন্ড নাই, চলে গেছে। সরি, এরকম। তারপরে সাপোজ এই ছবিটা, এটা হচ্ছে জেপেগ, এটা জেপেগ, এটা একটা ছবি, কিন্তু এটা হচ্ছে পিএনজি ফাইল, ঠিক আছে। তারপরে এই যে এই আইকন গুলো দেখছেন, এখানে দেখা যায় আমার স্ক্রিন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা একটা আইকন, এটা পিএনজি, খোলা মাত্র দেখছেন শুধুমাত্র এই জিনিসটা দেখা যাচ্ছে, আর কিছু নাই। এই যে পিএনজি আইকন, এগুলো দিয়েও আমি আর একটা ইনফোগ্রাফিক তৈরি করেছি, ওটা দেখাচ্ছি। মাধবীন, আমাদের হাতে আর 5 মিনিটের মতো ওকে আছে, এরপর আমরা শেষ করব। ওকে ঠিক আছে। এই যে এটা হচ্ছে আর একটা কিস টু সাকসেসফুল লাইফ, হ্যাঁ এটা আমি একটা ছবি ইউজ করেছি আমার তোলা, হ্যাঁ রিলেভেন্ট ছবি, যে মেয়েটা হাসছে। তো কি করতে হবে কিস টু সাকসেসফুল লাইফের জন্য? 1 2 3 4 5 6টা জিনিস। কমিউনিকেট, যোগাযোগ করতে হবে মানুষের সাথে, হেলদি খাবার খেতে হবে,
বি পাংচুয়াল, ট্রাভেল, বি ক্রিয়েটিভ, সেভ মানি। হ্যাঁ, মানে আমি আমার মতো করে ইয়ে করছি, এই 6টা ইয়ে পয়েন্ট সিলেক্ট করছি, ওই অনুযায়ী আইকন খুঁজে বের করছি, আইকন গুলো বসাইছি। তারপরে আইকন গুলো কই পাইছি? আইকন গুলো ওই যে ফ্ল্যাট আইকন, তারপরে যে লিঙ্ক গুলো দিয়েছি আমি ফ্রি পিক, ওখান থেকে নিয়েছি, অথবা আমার এই স্লাইডে অনেকগুলো আইকন আছে, এই যে এখান থেকেও আমি কয়েকটা নিয়েছি আর কি। এই যে এখান থেকে নিয়ে যদি আমি বসাই, এখানে বসে গেছে। ঠিক আছে, এই যে বি পাংচুয়াল, এই ঘড়িটাও আমি ইউজ করতে পারতাম। এখানেও আমি কালার চেঞ্জ করতে পারি। এই যে কালার কিভাবে চেঞ্জ করব, এখানেও কালার চেঞ্জ করা যায়। সরি, মাজহাবিন, এখানে একটা প্রশ্ন করি, যেমন হচ্ছে আপনি যেটা বললেন যে আপনি আপনার তোলা একটা ছবি এখানে ব্যবহার করেছেন। তো আমরা যারা ইনফোগ্রাফিক ভবিষ্যতে তৈরি করব, মানে এখানে কপিরাইট সম্ভবত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনার কোনো ছবি কি আপনার বিনা অনুমতিতে নিয়ে নিতে পারি কিনা, কিংবা আমি যদি আপনার ছবি ব্যবহারই করতে চাই, আসলে সেটা ক্রেডিট আমি কিভাবে দিব, এটা নিয়ে যদি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে অবশ্যই আমার থাকতে হবে ছোট্ট করে ফটো ক্রেডিট মাজহাবিন খান, বা যে ছবিটা তুলেছে ফটো ক্রেডিট মাজহাবিন খান, বা গৌরব কুন্ডু, বা অর্গানাইজেশনের যে ছবিটা তুলেছে তার নাম, বা যদি না থাকে যে কোন একজন এমপ্লয় তুলেছে, নাম জানা নাই, খুব সুযোগ হয়নি, মানে খুঁজে পাওয়া যায়নি কে তুলেছে ছবিটা। আমাদের তো অনেক ছবি আসে, হোয়াটসঅ্যাপে আসে, এই গ্রুপ ওই গ্রুপ, অনেক ছবি। এখন মানে ডিজিটাল মিডিয়া অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। সেক্ষেত্রে যে অর্গানাইজেশনের নাম, কপিরাইট কি বলবো, ব্র্যাক অক্সফাম বাংলাদেশ, বা অ্যাকশন এড বাংলাদেশ, বা আমরা যারা ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ, বা পলিসি আছে সবারই, ব্র্যান্ড গাইডলাইনে কপিরাইটের পলিসি আছে, ওটা ফলো করে ওটা ইউজ করা। তবে খালি রাখা যাবে না আর কি ছবি ফটো ক্রেডিট। এটা নিয়ে আরেকটা সেশন হতে পারে, বাট হচ্ছে গুগলে কিন্তু দুই ধরনের ছবি পাওয়া যায়, একটা কপিরাইট ফ্রিও ছবি পাওয়া যায়, এবং কপিরাইট আছে এরকম ছবিও পাওয়া যায়। তো সেটা কিভাবে পাওয়া যায় সেটা আলাদা প্রসঙ্গ, সেটা নিয়ে আলাদা সেশন হতে পারে। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে আমি কপিরাইট ফ্রি যদি কোনো ছবি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমি তাহলে কি করব? আমি নিশ্চিত হলাম যেটা আসলে কপিরাইট ফ্রি একটা ছবি। আচ্ছা, সেক্ষেত্রে তো ইউজ করা যাবে এইটা। সেক্ষেত্রে গৌরব মনে হয় বেটার পারসন এগুলা নিয়ে ডিসকাস করার জন্য। তবে কপিরাইট ফ্রি হলে তো তাহলে কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই আর কি। কপিরাইট ফ্রি যদি ইন্টারনেট থেকে না হয়, কপিরাইট ফ্রি ছবি, তাহলে তো কোনো সমস্যা নাই। তবে আমি অর্গানাইজেশনের কথা বলছি, কেউ যদি ছবিটা তুলে থাকে এবং জানি আমি তুলেছি, তাহলে তার নাম অবশ্যই থাকা উচিত আর কি। কিছু কিছু জায়গায় একটু, যেমন ওই যে ক্যালেন্ডারে অনেক সময় দেখি ছবিতে লেখা থাকে ইয়ের জায়গায় যে আননোন, মানে সো ওইটা হয়তো লেখা থাকে আননোন, ছবি কে তুলেছে জানা নেই, সেক্ষেত্রে আননোন ইউজ করা যায় আর কি। ইভেন এটাও লেখা যাইতে পারে কিনা যে কালেক্টেড, যে আসলে আমার না, বাট ইউজ করা যায়, কালেক্টেড ইউজ করা যায়। তো আননোন, কালেক্টেড, সো এগুলো অ্যাট লিস্ট যদি আমার নিজের না থাকে, অ্যাট লিস্ট ক্রেডিট দিতে হবে কাউকে, জানা থাকলে জানা পারসনকে, অথবা না জানা থাকলে আননোন কিংবা কালেক্টেড, এইগুলো দিয়ে আমরা অ্যাট লিস্ট ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এই ইনফোগ্রাফিকটা আমি এই যে এই ডায়াগ্রামটা রাউন্ড যে, আচ্ছা আমার ছবির সরি আমি একটু অ্যাড করতে পারি? হ্যাঁ প্লিজ। না মানে আমারও প্রশ্নই আসলে এই যে ক্রেডিটের বিষয়ে বলতে যাচ্ছিলাম, এখন যদি গুগল থেকে হয়, মানে কার আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে গুগলের ক্ষেত্রে কি এটা অটো, যদি সেটা ডাউনলোডেবল হয়, পাবলিক হয়, সেক্ষেত্রে কি ক্রেডিটের বিষয়টা কিভাবে আসবে? কারণ মানে হয়তো আমাদের ক্ষেত্রে হবে না, পুরানো কন্টেন্টের ক্ষেত্রে আননোনটা তো অনেকে ওই জিনিসটাকে ডাইভার্ট করার জন্য করতে পারে, যে ও আচ্ছা ঠিক আছে আমি পাই নাই বা আমি জানি না, খোঁজ করার কি কোনো প্রভিশন থাকবে স্টিল? না, গুগল থেকে ডাউনলোড করা যাচ্ছে মানেই যে ওই ছবিটা ফ্রি, এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, এই জন্যই আমি প্রশ্নটা করলাম, যে দেখা গেল সে জানারই চেষ্টা করলো না যে ছবির সোর্সটা কি। ক্লেম করতেই পারে যেটা আমার ছবি, কারণ আমার ছবিও গুগলে থাকতে পারে, এর মানে এই না যে এক্স্যাক্টলি। এখন আমার কনসার্ন হচ্ছে যে এই সোর্সটাকে মানে ওই যে ট্র্যাক করার ইয়েটা কি, মানে ওয়েটা কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এটা নিয়ে আমাদের আলাদা একটা সেশন হতে পারে। তবে হ্যাঁ, এটা গুগলে
কপিরাইট ফ্রি এবং কোনটা কপিরাইটেড ছবি এটা সার্চ করার আলাদা কিছু তরিকা আছে, স্পেসিফিক কিছু বিষয় আছে যেটা আমি দেখে আমি বুঝতে পারি যে কোনটা কপিরাইটেড ছবি এবং কোনটা কপিরাইট ফ্রি ছবি, এটা করা যায়। এটা নিয়ে আমাদের আলাদা একটা সেশন হতে পারে। যেটি আমরা মনে হয় যে এখানে কি এটা হইতে পারে কিনা যে সাপোজ আমি জানি না কিংবা গুগল থেকে নিয়েছি, তখন আমি কিন্তু ইজিলি অনেস্টলি মানে সেফ সাইড থাকার জন্য লিখতে পারি যে মানে কপিরাইট গুগল অথবা কালেক্টেড ফ্রম দ্য গুগল, এট লিস্ট নিজের সেফ সাইড বা আননোন, এই যে আননোন যেটার কথা আমরা বলতেছি বারবার। না আননোন নাও তো, যদি আমি গুগল থেকে সরাসরি নেই তাহলে আমি লিখতেই পারি যে কালেক্টেড ফ্রম গুগল। আচ্ছা, এট লিস্ট নিজের সেফ সাইড থাকার জন্য আমি মনে করি। আমি মাহাজিমের সাথে মানে আমার প্রশ্নটা টেকনিক্যাল, যে মানে ওটা আমি কিভাবে ট্র্যাকটা করব, মানে তাকে তার পর্যন্ত কিভাবে পৌঁছাবো? করা যায়। আজকে সেশন যেহেতু শেষ, এই আলোচনাটা লম্বা করতে পারছি না, তবে হ্যাঁ মানে আমি একটু বলতে পারি, সেটা হচ্ছে যে কালেক্টেড ফ্রম গুগল এইভাবে আমরা সাধারণত লিখি না, তবে গুগল থেকে আমরা যখন ছবি নামাই, যে সার্চটা দেই, সার্চ দেওয়ারই বিভিন্ন প্রক্রিয়া আছে এবং সেখানে সার্চের বিভিন্ন ফিল্টার থাকে, সেখান থেকে আপনি ইজিলি কপিরাইট ফ্রি ছবি নামাতে পারেন, এবং যেগুলো কপিরাইটেড ছবি ওটা হচ্ছে যে আপনি আইডেন্টিফাই করা যায়। তো গুগলের যে ছবিগুলো আছে এগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায় কোনটা কপিরাইট ফ্রি এবং কোনটা কপিরাইট আলা ছবি, এটা ইজিলি আইডেন্টিফাই করা যায়। এটা নিয়ে আমাদের আলাদা সেশন হতে পারে। মাহাজাবিন, আপনি যদি শেষ করেন এরপরে জাস্ট আমাদের শেষ কয়েকটা কথা বলবো। ওকে, আমি যেটা বলছিলাম, আমি যে রাউন্ড শেপটা এটা নিয়েছি, এটা সিম্পলি এখান থেকে নেওয়া, এই আইকন গুলোর মধ্যে থেকে একটা আছে, সেখান থেকে নেওয়া। সো এটাও কাস্টমাইজ করা যায়, এই জন্য বলছি আর কি। সরি, এখানে কোনো একটা ডায়াগ্রাম থেকে এই যে এইটাকে আমি নিয়ে ওখানে কালার চেঞ্জ করে নিছি। সো এভরিথিং ইজ পসিবল। এই আইকন গুলো মানে খুবই ফ্রেন্ডলি, খুবই হ্যান্ডি। সো এটা মানে ইজি আর কি, এই জন্য বলছি। এই আইকন গুলো আপনারা ইউজ করতে পারবেন, এগুলা পিএনজি আইকন। সো এই মোস্ট ওয়েলকাম ফর কোয়েশ্চেনস। থ্যাংক ইউ মাহজাবিন। আমি জানি না, আমাদের হাতে আর 1 মিনিট আছে। এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা কুইক একটা বা দুটো প্রশ্ন নিতে পারি। যদি না থাকে তাহলে আমি আবারও মাহজাবিনকে ধন্যবাদ দিচ্ছি আমাদের ফার্স্ট সেশনটা এত সাকসেসফুলি কমপ্লিট করার জন্য, এবং আজকে মাহজাবিন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিলেন সেটা আমরা পুরোটাই হচ্ছে আমাদের ই লাইব্রেরিতে আমরা আপলোড করে দেবো, এবং ই লাইব্রেরি অ্যাক্সেসটা খুবই সোজা। আমি চ্যাট বক্সে যে আমরা লিঙ্কটা দিয়েছি সেটা যদি আপনারা ফিল আপ করে দেন আমাদের এনলিস্টেড মেম্বার আপনারা হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে আপনাদের ইমেইলে সেন্ড করে দিব। এবং আজকের এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন অথবা পরবর্তীতে যারা ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন তাদেরকে হচ্ছে যে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে মাহজাবিন যে 2-3টা আমাদের ইনফোগ্রাফিক্স বানিয়ে দেখালো, এটাও কিছুক্ষণের মধ্যে আমাদের পেজে আমরা আপলোড করে দেব। থ্যাংক ইউ। সোহেল বা আর এই মুহূর্তে যারা যারা প্যানেলে যারা আছেন কেউ যদি কোনো লাস্ট কমেন্ট করতে চান? না, কোনো কিছু নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাহজাবিন। অনেক মানে প্রশ্ন কয়েকটা ছিল কিন্তু এখন খেয়ে হারিয়ে ফেলছে আসলে অনেক গ্যাঞ্জামের মধ্যে থাকার জন্য। কিন্তু এই গাইডলাইনের বিষয়টা, ব্র্যান্ডিং গাইডলাইন যেটা, এটা সম্পর্কে আমার আসলে রিসেন্ট যেই অর্গানাইজেশনে আসি আর কি, এটাতে আসার পর একটুখানি জানাশোনা হয়েছে আর কি। কিন্তু মানে ইম্পর্টেন্সটা জানি, কিন্তু মানে আপনার যেরকম এক্সপেরিয়েন্স, এটা মনে হয় মানে কখনো করার সুযোগ হয় না আমার এই যে লোগো টোগো এসবের বিষয়। কিন্তু ওই প্রেজেন্টেশন বানানোর সময় যে কালার খেয়াল করতে হয়, মানে অর্গানাইজেশনের যে এগুলা বিষয় আর কি জানা হয়েছে। এখন হচ্ছে যে মানে কাজেও লাগলো মনে হয়। আর ওই যে আইকন সিলেকশনের বিষয়টা আমার কাছে একদমই নতুন, আমি কখনোই করি নাই, আজকেই আর কি দেখলাম। আমি ভাবতেছি যে একটু ট্রাই করে দেখবো, ওই এটা পাইলে আবার আর কি হয়তো একটু কাজে লাগবে যখন কি বলে গুগল সোর্স গুলা যেগুলা দেয়া আছে, আশা করতেছি এটা অনেক হেল্পফুল হবে। কালারিং এর বিষয়টাও ধন্যবাদ অনেক। মানে আমার জানাশোনা খুব কম দেখে হয়তো রিসিভের পরিমাণও কম, কিন্তু শিখছি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুফিয়া। এবং আজকে আমাদের সেশনটার উদ্দেশ্য এটা যে কোনোভাবে আমরা কাউকে যদি একটুও হেল্প করতে পারি
এই প্র্যাকটিস সেশনের মাধ্যমে। এবং সাথে সাথে বলে রাখি যে এই রেকর্ডেড এই যে ভিডিওটা এটা ইউটিউবে আমাদের ফেসবুকে তো থাকবে, এটার সাথে সাথে আমাদের একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে যে আমরা এই ফেসবুক গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে রেকর্ডেড ভিডিও থাকবে, যে কেউ অন্য যে কোনো সময় তার সুবিধা মতো সময় এটা দেখে নিতে পারবে। এবং যারা এই প্ল্যাটফর্মে নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য বলছি, আমাদের যে মিডিয়াম গুলো আছে, আমাদের ইমেল, ফেসবুক অথবা অন্য যে কোনো মিডিয়ামে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো মিডিয়ামে আমাদের সাথে যদি যোগাযোগ করেন এবং আপনাদের কি ধরনের সেশনে কি ধরনের টপিকের ওপরে এই ধরনের প্র্যাকটিস সেশন হলে সুবিধা হয় সেটা আমাদের জানালে অ্যাকর্ডিংলি সেভাবে আমরা প্র্যাকটিস সেশন ডিজাইন করার চেষ্টা করবো। এবং আমরা সোহেল প্রথমে আমাদের যেটা বললো যে প্রতি মাসে আমরা একটা করে সেশনের প্ল্যান করছি আপাতত। আবারও দেখা হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এক সময়। আমরা প্রতিটা সেশন করার জন্য শনিবারকে বেছে নিয়েছি। শনিবারে তৃতীয় অথবা চতুর্থ শনিবারে আমরা সেশনটি করব প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। আমার মনে হয় সাব্বির কি শেষ মুহূর্তে কিছু বলতে চাচ্ছে? না না তেমন কিছু নাই, এই যে জাস্ট হচ্ছে ভালো লাগলো, খুব জানতাম না, জানা জিনিস হলো। আর বিশেষ করে এই যে পড়তে আসে পোস্টার প্রেজেন্টেশনে ভীত ছিলাম, তো এখন মোটামুটি মানে আমি একটু সাহসী হইলাম, না কিছু পারবো হয়তো। ভালো লাগলো অনেক, এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ দিন। হ্যাঁ ইভেন এই প্রেজেন্টেশনে যে আমাদের আসলে কনফারেন্স আমরা পোস্টার প্রেজেন্টেশন করি না, ওটাও দেখা যায় যে প্রিন্ট করা, ওইখানে কিন্তু সাইজ দেওয়া যায়। সাইজ করে আমরা যে বড় সাইজ করি, বড় সাইজটা করে এইখানে প্রিন্ট করে এটা পিডিএফ করে আমরা সহজে প্রিন্ট করে নিতে পারি বড় পোস্টারে, এবং এটা খুব ইজি। এবং স্টুডেন্টদের জন্য এটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ, কোনো টাকা লাগে না, শুধু প্রিন্ট করার টাকা লাগে, নিজে নিজে ডিজাইন করা যায় আর পাওয়ার পয়েন্টে ইজিলি মুভ করা যায় সবকিছুই, যেটা হচ্ছে ওয়ার্ডে যেটা করা যায় না ইজিলি। না না সেটাই ইজি না, আমার জানা ছিল না, আজকে জানলাম। আর মানে জিনিসগুলো মানে এসআরএইচ নিয়ে কাজ করেছি, তখন ওরা তৈরি করতো বুঝতাম না, কিন্তু এখন দেখলাম আরে আল্লাহ আমাদেরকে নদু বানায়, ওরা তো ভাবনি তো জিনিসটা এরকম ছিল। যাই হোক, থ্যাংক ইউ। আমরা অলরেডি আমরা সময়ের বাইরে চলে গেছি, তো মাহাজাবিনকে আরো একবার অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনটা নেওয়ার জন্য এবং হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের পুরো ব্র্যান্ডিংটা আমাদের করে দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। মাহাজাবিন।